মানুষের ইমান আমল রক্ষা করার পাশাপাশি নিজেরাও কি করুক, বাঁচুক। বর্তমান সময়ে আমরা দেখি অনেক মানুষ অহেতুক ভাবে কি করে ভাই, জাদু করে, কুফরি করে, বদ নজরে আক্রান্ত হয়। অনেক মানুষ নিজেরাও জানে না, অনেক ওষুধ খায়, কাজ করে না, ডাক্তারের রিপোর্টে কোনো কিছু আসে না, ডাক্তারের রিপোর্টে একেবারে ফ্রেশ দেখায়, অথচ তার পেট ব্যথায়, পিঠ ব্যথায়, কোমর ব্যথায়, মাথা ব্যথায় সে আক্রান্ত। এই সমস্ত সমস্যার সমাধানের জন্য হুজুরের কাছে গেলে হুজুর কিছুই বলতে পারে না। আরে ভাই, হুজুররা আহলি আলেম, প্রকৃত কোরআনে ধারক যদি হুজুররা হয়, আলেমরা হয়, তাহলে আলেমরা কেন এই বিদ্যে পিছিয়ে থাকবে? সময় এসেছে এবার নিজেকে বদলানোর। আর অপরদিকে উলামায়ে কেরাম, মসজিদ মাদ্রাসায় সাধারণ দিনদার ব্যক্তিগণ চাকরি বাকরিতে আবদ্ধ থাকার কারণে তাদের লাইফের ইনকামের যে একটা অবস্থা সেটার ব্যাপারে বলতে গেলে একেবারে দুর্যোগপূর্ণ অবস্থা। উলামায়ে কেরাম, দিনদার ব্যক্তিগণ যারা হালাল রিজিক কি করেন, তালাশ করেন, তাদের অবস্থা একেবারে দুর্যোগপূর্ণ, একেবারে বলার বাহিরে। উলামায়ে কেরাম, সাধারণ দিনদার, তারা তাদের পকেটের দিকে মাসের শেষে 10 তারিখ চলে গেলে আর তাকাতে পারে না, পকেট খালি হয়ে যায়। ওই অবস্থা থেকে আমাদের এই প্ল্যাটফর্মের উদ্দেশ্য হলো ওই অবস্থা থেকে উলামায়ে কেরামকে উঠিয়ে আনা এবং সাধারণ দিনদার ব্যক্তিদেরকে কি করা, ওই জায়গা থেকে উঠিয়ে আনা, এবং সচ্চরিত্রবান ব্যক্তি যারা কি করে হালাল রিজিক প্রত্যাশা করে তাদেরকে কি করা, তাদেরকে কি করা, ওই জায়গা থেকে উঠিয়ে আনা। ভাই, যারা আপনার বলছেন কথা শোনা যায় না, ভয়েস ক্লিয়ার না, তাদের কাছে নেটের সমস্যা থাকতে পারে, এই জন্য ভয়েসটা তাদের কাছে ক্লিয়ার শোনা যাচ্ছে না। অনুগ্রহপূর্বক আপনারা কি করবেন, ভয়েস ক্লিয়ার শুনতে গেলে যে জিনিসগুলো প্রয়োজন, 1 নাম্বার নেট ঠিকঠাক থাকা, 2য় নাম্বার আপনি ক্লাসে কি থাকবেন, আপনার ভিডিওগুলো বন্ধ করে রাখবেন। ভিডিওটা যদি বন্ধ করে রাখেন তাহলে সেক্ষেত্রে অপর মানুষ যারা আছে তাদের জন্য সহজ হবে এবং আপনার জন্য এই সার্ভারটা ঠিকঠাক কাজ করবে। তো যারা প্রথম লিঙ্কে ট্রাই করছেন, অনেকেই দ্বিতীয় লিঙ্কে আসছেন না, দ্বিতীয় লিঙ্কটা অনেকটাই ফাঁকা আছে, দ্বিতীয় লিঙ্কে আসতে পারেন। তো সময় তো হযরতগণ, তৃতীয়ত আমরা এখান থেকে যা আপনাদেরকে প্রমোট করব সেটা হলো, দেখেন ভাই, অনলাইনে আমরা কি করি, অনেক সময় নষ্ট করি, ইনস্টল করতে করতে দিনের পর দিন চলে যায়। আমরা খুঁজি যে ভালো কিছু পাবো কিনা, ভালো কিছু পাবো কিনা, ভালো কিছু পাবো কিনা। অনেকে কি করেন, খুঁজেন যে ভালো কিছু পাবো কিনা, ইনকামের কোন রাস্তা আসবে কিনা। কিন্তু অনলাইনে দেখেন অনেক মানুষ বিজনেস করে, কেউ মধু নিয়ে কাজ করে, কেউ কাঁথা নিয়ে কাজ করে, কেউ গাছের চারা নিয়ে কাজ করে, কেউ কি করে বিভিন্ন মশলা আইটেম নিয়ে কাজ করে, কেউ পোশাক নিয়ে কাজ করে, কেউ জুতা নিয়ে কাজ করে। মানে কি জাতীয় ব্যবসা যে অনলাইনে চলে সেটা আপনি চিন্তা করতে পারবেন না, যারা অনলাইন ইউজ করেন তারা সেটা জানেন। অনেকেই বলছেন ভাই কাজের কথায় আসুন, ভাই কাজের কথা এটাই যে আপনি উদ্যোক্তা হবেন। উদ্যোক্তা হওয়া এটা কি সহজ কোনো কাজ নয়। লোহা যেরকম গলিয়ে গলিয়ে কি করা হয়, ধারালো একটা চাকু নির্মাণ করা হয়, ঠিক তদ্রূপ যে যিনি উদ্যোক্তা হন তিনি ধীরে ধীরে খেটে খেটে রক্তকে ঘাম করতে করতে এরপর উদ্যোক্তা হন। আজকে আমি আলহামদুলিল্লাহ যে অবস্থায় আছি, আমার 10 লাখ টাকা পরিমাণ সেল করা মাসে কোনো ব্যাপার না, আমি ব্যবসা করতে পারি। সেজন্য আপনাদের সাথে রিল্যাক্স মুডে বসে দুটা কথা বলার কি হয়েছে, আমার সময় হয়েছে। যদি আমি চাকরি করতাম, সকাল 9টা থেকে 5টা পর্যন্ত চাকরি করতাম, আজকে আপনাদের সাথে এই পরিমাণ বসে কথা বলার সিচুয়েশনটা আমার আসতো না। দ্যাটস ওয়াই এই কথাটা আপনাদেরকে বুঝতে হবে, আপনি কোন জীবনটা বেছে নেবেন, স্বাধীন জীবন বেছে নেবেন যা, নাকি আপনি কি করবেন, আবদ্ধ জীবন বেছে নেবেন। স্বাধীন মানুষ হয়ে কিভাবে পরাধীন হবেন সেই শিক্ষা আমাদেরকে হাঁটি হাঁটি পা পা করে স্কুল কলেজ থেকে শুরু করে ইংরেজরা শিখিয়েছে। কিন্তু আমরা যদি উদ্যোক্তা হই তাহলে কি হতে পারবো ভাই, আমরা স্বাধীন মানুষ হতে পারবো, মেম্বারে বসে আমরা হক কথা বলতে পারবো, অপরদিকে আমরা কি করতে পারবো, রাজপথেও আমরা বীর সৈনিকের মতো লড়তে পারবো। যেরকম ভাবে হালাল রিজিক প্রত্যাশা করেন আপনি, ঠিক তদ্রুপ আপনি এখান থেকে পাবেন। কিন্তু কিভাবে পাবেন, অনলাইনে আপনাদেরকে সেই জিনিসটা শেখানো হবে। যে সবাই কি করে অফলাইনে বিজনেস করে লক্ষ লক্ষ টাকা ক্ষয় করে, অফলাইনে একটা দোকান দিতে গেলে আপনার কি লাগে, 50,000 60,000 টাকা অ্যাডভান্স দিয়ে নর্মাল জায়গাতেও কি করতে হয়, একটা দোকান নিতে হয়। ঠিক অপরদিকে অনলাইনে আপনি কি করতে পারেন, সামান্য একটা পেজ সেট আপ করার মাধ্যমে আপনি বিজনেসটা দাঁড় করাতে পারেন। তো অনলাইনে যে জায়গায় আপনি 1000 1500 টাকা খরচ করে আপনি একটা বিজনেস দাঁড় করাতে পারবেন, ঠিক তদরূপ অফলাইনে যদি আপনি সেটা করতে চান আপনার কয়েক লক্ষ টাকা চলে যাবে। আমরা আপনাদেরকে টেনে আনবো ওই পথে যে পথে কস্টিং কম, লাভ বেশি। আলহামদুলিল্লাহ। যদি আমি নিজের কথা বলি, অনেকেই বলতে পারে যে আপনারা যে মুখে কথা বলেন ইনকামের, তো আপনারা কি ইনকাম করতে পারেন? হ্যাঁ ভাই, আমাদের ইনকাম হিস্টোরি যদি আপনারা দেখেন তাহলে আপনারা কি করবেন, আপনারা আশ্চর্য হবেন। কিন্তু আমাদের ইনকাম হিস্টোরি আমরা আপনাদেরকে বলবো না। ওই সমস্ত প্ল্যাটফর্মের মতো আমরা প্ল্যাটফর্ম বানাই না, যে প্ল্যাটফর্মে আপনার কোর্স বিক্রি করে, স্কিল শেখার উপর কোর্স বিক্রি করে। কিন্তু তারা কি করে, তাদের লাইফের হিস্টোরি বলতে বলতে কি করে ভাই, কোর্স পার করে দেয়।
এজন্য আমরা আসি। চলুন অল্প সময়ের ভিতরে আমাদের উস্তাদ জি চলে আসবেন, সকলেই খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে সুস্থ অবস্থায় আজকের এই গুরুত্বপূর্ণ মিটিং এ উপস্থিত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সবাইকে আল খিদমা ন্যাশনাল কেয়ার কোম্পানির পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। আজকের আমাদের দ্বিতীয় ক্লাসের কার্যক্রম এখনই শুরু হবে ইনশাআল্লাহ। আমরা খুবই মনোযোগ সহকারে কথাগুলো শোনার চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব খুবই মনোযোগ সহকারে কথাগুলো শোনার। প্রথমত আমাদের অনেকেরই এমন আসবে যে অনেকে চিন্তাধারা মনে হয় যে আজকে এখানে ক্লাসে যুক্ত হয়েছি, হয়তো কালকে ইনকাম শুরু হবে। বিষয়টা এরকম না। আসলে যে কোনো জিনিস ইনকাম শুরু হইতে হলে আপনাকে ধৈর্য ধরতে হবে। যারা জীবনে সফলতা বা বড় অবস্থান তৈরি করতে পেরেছে, তাদের পিছনের ইতিহাস খুঁজে দেখা গিয়েছে তারা ধৈর্যশীল ছিলেন। ধৈর্যের ফল মিষ্টি হয়। হ্যাঁ, এই জন্য আমরা কথাগুলো কিছু কিছু ক্ষেত্রে যে বিষয়গুলো কিছু শুনতে হয়, কিছু কিছু কাজ দেখতে হয়, কিছু কিছু কাজ করতে হয়, তাহলে আপনি একটা স্কিল শিখতে পারবেন। প্রথম কয়েকদিন আপনাদের কিছু কথা শুনতে হবে। কথা না শুনলে আপনার বুঝবেন না, তাই এখন শুনতে হবে। যখন দেখবো কথা শুনতেছেন, এখন আপনাদেরকে কিছু জিনিস দেখতে হবে, তখন আমরা আপনাদেরকে কিছু জিনিস দেখাবো। যখন দেখবো যে এখন দেখার কাজ শেষ হয়েছে, এখন আপনার কিছু করতে হবে, তখন আপনাদেরকে করতে দিব, তখন আপনারা ওটা করবেন। সেজন্য আপনাদেরকে ধৈর্য ধরে কয়েকটা দিন কথাগুলো ভালো করে শুনতে হবে। কারণ কিছু জিনিস হচ্ছে বোঝার, আবার কিছু জিনিস আছে হচ্ছে দেখার, আবার কিছু জিনিস হচ্ছে শেখার। তো এটা আমাদের পার্ট বাই পার্ট, ধাপে ধাপে আসবে। এক একটা বিষয় এক একটা ইয়াগুলো এক এক ভাবে আসবে। এখন যে বিষয়গুলো আসবে এখন হচ্ছে শোনার জিনিস, মানে এখন দেখাবো না, আপনাদেরকে করতেও দিব না। এখন হলো শুনতে হবে, শুনে বুঝতে হবে। সেজন্য আমরা একটু শোনার চেষ্টা করব। যেদিন থেকে দেখানো শুরু করবো তো সেদিন থেকে দেখানোর বিষয়গুলো স্ক্রিন শেয়ার করে দেখানো শুরু করবো। কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এখন যেদিন থেকে কাজ দেওয়া শুরু করবো সেদিন থেকে কাজ শুরু করবে। এটা হচ্ছে আমাদের মূল কথা। এই জন্য খুবই ভালো মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। গতকালকে আমরা বলেছিলাম, আলোচনা করেছিলাম যে ফেসবুক মার্কেটিং, এটা এখন বর্তমান মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, যেটা বড় সংজ্ঞা, বড় আলোচনা আছে। এই ব্যাপারগুলো একটু আলোচনা করব আজকে। যে আমাদের যেহেতু যেহেতু পরিবর্তন হয়েছে, বর্তমান ডিজিটাল যুগ মার্কেটিং আমাদের জীবনের নতুন দিগন্ত। বিশেষ করে আমাদের হাতে যে মোবাইল ফোন, 24 ঘন্টা আমাদের কাছে মোবাইল থাকে। ঘুমানোর আগ পর্যন্ত মোবাইল টিভি। তাই 10 মিনিট ঘুম আসতেছে না, মোবাইল টিভি। ঘুম থেকে ওঠার পরে মোবাইল টিভি, রাত্রে মাঝে মধ্যে ঘুম আসে না, সেই সময় মোবাইল টিভি। এতটা আমাদের মোবাইল আসক্ত আমরা। তাই ডিজিটাল যুগে যেহেতু আমরা এতটাই মোবাইল আসক্ত, সবসময় মোবাইল টিভি, মোবাইল যেন আমাদের একটা ইনকামের মাধ্যম হয়। পার্ট টাইম যেন মোবাইল থেকে একটা ইনকামের হালালভাবে ইনকাম আসে। যেহেতু আমরা সবসময় এটার প্রতি আমাদের দুর্বলতা, এটা আমাদের প্রয়োজন। যেহেতু আমাদের এটা প্রয়োজন সবসময়, সেজন্য আমাদেরকে এই দিকগুলো মাথায় রাখতে হবে। ডিজিটাল যুগ হিসাবে আমাদেরকে মোবাইল যেন আমাদের ইন্টারনেট বা ডিজিটাল যুগ মানে হচ্ছে শুধু মোবাইল বা ইন্টারনেট। ডিজিটাল যুগ হচ্ছে পুরা একটা সেক্টর বিষয় নিয়ে, যে যুগে মানুষ জীবন পরিচালিত করছে ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে, সেই যুগ হচ্ছে ডিজিটাল যুগ। ডিজিটাল যুগ এর বাস্তবতা হচ্ছে আমাদের বাজারে আমার একটা দোকান আছে, কিন্তু সেই দোকানে কোনো সাইনবোর্ড না থাকে,
তাহলে মানুষ আপনার কাছে কি প্রোডাক্ট পাওয়া যায়, কি প্রত্যেকটা দোকানের মধ্যে একটা সাইনবোর্ড। তো সেই সাইনবোর্ড দেখলে বোঝা যায় এই দোকানের এই দোকানটা বন্ধ আছে, কিন্তু সাইনবোর্ড দেখে বোঝা যায় যে এটা হচ্ছে মোবাইলের দোকান, এটা হচ্ছে তেলের দোকান, অথবা এটা ইলেকট্রিক দোকান। এটাও সাইনবোর্ড থেকে মানুষ বুঝতে পারে। তাই অনলাইনেও যদি আপনি ব্যবসা করতে চান বা আপনি ইনকাম করতে চান, কিন্তু সেই ইনকাম করার রাস্তাটা যদি না জানেন, তাহলে আপনি ইনকাম করতে পারবেন না। আপনি অনলাইনে ব্যবসা করে আপনি চাচ্ছেন যে আমি অনলাইন ভিত্তিক ব্যবসা করে আমি ইনকাম করতে চাই, তাহলে আপনাকে এই অনলাইন ব্যবসার সিস্টেমটা জানতে হবে, কিভাবে বিক্রি করতে হয়, কিভাবে ডিজিটাল মার্কেটিং করতে হয়। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং হচ্ছে এমন একটা প্রতিক্রিয়া যার মাধ্যমে ইন্টারনেট, ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে কোনো পণ্য বা সেবা বা কোনো আইডিয়া মানুষের কাছে পৌঁছায় দেওয়া হয় এবং সেখান থেকে বিক্রয় বৃদ্ধি করে, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। মার্কেটিং মানে শুধু মানুষকে জানানো না, মানুষকে জানানো প্লাস আগ্রহ তৈরি করা, বিক্রি করা। ডিজিটাল মার্কেটিং এটা হচ্ছে পুরো কাজটা হচ্ছে মোবাইল, ইন্টারনেট এবং অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে এই কাজগুলো করা হয়। যেমন উদাহরণ হচ্ছে ফেসবুক। ফেসবুকে আপনি আমার একটা প্রোডাক্ট বা আপনার একটা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টের ছবি দিয়ে একটা ফেসবুকে পোস্ট করতে হয়। পোস্ট করার পরে ওইটা দিয়ে অ্যাড রান করতে হয়। অ্যাড রান করার পরে ওইটা হাজার হাজার মানুষের কাছে পৌঁছায়। কেউ আপনাকে ইনবক্সে নক করবে, কেউ এসে কল দিবে, কেউ সরাসরি মেসেজ দিবে, দিয়ে আপনার সাথে কথা বলে অর্ডার কনফার্ম করবে। এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটা সিস্টেম। আরেকটা হচ্ছে ইউটিউব। এই একটা ফেসবুক, এই ডিজিটাল মার্কেটিং একটা ওয়ে হচ্ছে ফেসবুক। দ্বিতীয় নম্বর ইউটিউব। আপনি একটা ভিডিও বানালেন, আপনি একটা প্রোডাক্টের অ্যালার্জির, ডায়াবেটিসের একটা ভিডিও বানালেন, যে মানুষ ভিডিও দেখলে আপনার প্রোডাক্ট সম্পর্কে জানবে, এই প্রোডাক্টটা খাইলে এই উপকারিতা আছে, এই প্রোডাক্টটা খাইলে এই উপকারিতা আছে। এটা মানুষ যখন জানবে, জানলে পরে তখন ওই ভিডিও দেখে, আপনার সবকিছু ভিডিওর মধ্যে দেওয়া আছে, ওই ভিডিও দেখে আপনার সাথে যোগাযোগ করে আপনার এই ভিডিও সম্পর্কে জানার পরে আপনার প্রতি বিশ্বাস তৈরি হবে। আর এটাও, এই বিশ্বাস তৈরি হওয়ার পরে আপনাকে নক করবে, কল দিয়ে। এটাও একটা ডিজিটাল মার্কেটিং এর একটা মাধ্যম। দ্বিতীয় নম্বর হচ্ছে কেউ গুগলে সার্চ দিল, যে যেখানে গুগলে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে আপনার ওয়েবসাইট চলে আসলো, মানুষ ঢুকে পড়ে ওই ওয়েবসাইটে দিয়ে। প্রথমে যে ওয়েবসাইট আপনার একটা প্রোডাক্টই আপনার ওয়েবসাইটে দেওয়া আছে, ওই ওয়েবসাইটটা যখন মানুষ ওই জায়গাতে গুগলে গিয়ে সার্চ করবে, অর্থাৎ কথা একটা মোবাইল আইফোন নিয়ে সার্চ করলেন, আপনার একটা ওয়েবসাইট আছে, আইফোনের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে সর্বপ্রথম আপনার ওয়েবসাইটটা চলে আসলো। ওয়েবসাইটে আসার সাথে সাথে ওয়েবসাইটে মানুষ ক্লিক করে, আইফোন 6 বা 7 যাই হোক, যেই ফোন আপনি কিনবেন, ভিভো, আইফোন যাই বলেন, যেই ফোন কিনবে ওই ফোন লিখে সার্চ দিলে আপনার আপনার ওয়েবসাইটটা সর্বপ্রথম তার সামনে আসলে সে কিন্তু এই ওয়েবসাইটের মধ্যে ঢুকে তারপরে আপনার মোবাইল দেখে আপনার ওখানে অর্ডার করে ফেলে, আপনার দাম দেখে। তো এটাও একটা ডিজিটাল মার্কেটিং, এটাও ডিজিটাল মার্কেটিং, যে গুগলে গিয়ে মানুষ সার্চ দিয়ে একটা মোবাইল কিনে, এটাও একটা ডিজিটাল মার্কেটিং একটা সিস্টেম। মানে ডিজিটাল মার্কেটিং অনেক সিস্টেম আছে, তার মধ্যে এটাও একটা সিস্টেম। ডিজিটাল মার্কেটিং কেন এত শক্তিশালী? আগে কি হতো, মানুষ দোকান খুলতো, দোকান খুলতে টাকা লাগতো, দোকান ভাড়া দিতে হতো, একটা সীমিত জায়গার মধ্যে মানুষ, ওই এলাকার মানুষ কিনতো। আপনার ঢাকা শহরে একটা মিরপুরে বা দোকান আছে, ওই মিরপুরের মানুষ আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনবে। এটা হচ্ছে একটা সীমিত জায়গা, এটা হচ্ছে আগের সিস্টেম। আর এখন কি হচ্ছে, এখন একটা মোবাইল যথেষ্ট। আপনার একটা মোবাইল আছে, এই মোবাইল দিয়ে আপনি ঘরে বসে ব্যবসা করবেন, এমনকি সারা বাংলাদেশে, এমনকি বিদেশের কাস্টমারের কাছেও আপনি প্রোডাক্ট বিক্রি করবেন। সেজন্য ডিজিটাল মার্কেটিং হচ্ছে এত শক্তিশালী, একটা শক্তিশালী, বিশেষ করে ডিজিটাল মার্কেটিং এমন একটা শক্তি যেখানে ছোট মানুষ বড় হতে পারে, আর বড় মানুষ যদি না শিখে সে ছোট হয়ে যেতে পারে। আপনি ছোট কিন্তু শিখতেছেন, শিখবেন, আপনি একসময় বড় হয়ে যেতে পারবেন। কিন্তু শিখবেন না, আপনি অনেক বড়, আপনার মেলা টাকা পয়সা আছে, ধনী মানুষ, শিখবেন না, একসময় আস্তে 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 আপনি চুপসে যাবেন, দুর্বল হয়ে যাবেন। তাই বড় মানুষ ছোট হয়ে যেতে পারে, আর ছোট মানুষ বড় হয়ে যেতে পারে এই ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে।
মানুষ আগে মানুষ আগ্রহী করার জন্য, বিশেষ করে ডিজিটাল মার্কেটিং জানে না, সে অন্ধর মতন ব্যবসা করে। যে ডিজিটাল মার্কেটিং জানে, যে ডিজিটাল মার্কেটিং জানে না কিন্তু ব্যবসা করে, সে মূলত অন্ধর মতন ব্যবসা করে। আর যে জানে সে চোখ খুলে সুযোগ দেখে ব্যবসা করে। যেমন আপনি শুধু ফেসবুক স্কেল করতে চান, নাকি ফেসবুক থেকে ইনকাম করতে চান? আপনি কি ফেসবুক শুধু গুতাবেন, কন্টিনিউ ফেসবুক চালাবেন, নাকি ফেসবুক থেকে ইনকাম করবেন? কোনটা আপনি চান? পদ্ধতি মাধ্যম কিন্তু দুইটাই আছে আমাদের কাছে। আপনি চাইলে প্রতিদিন ফেসবুক গুতাবেন, সময় নষ্ট করবেন, আরো নিজের পকেটের টাকা খরচ করে, এমনি খরচ করে আপনি ফেসবুক চালাবেন। এটা একটা সিস্টেম। আর একটা হচ্ছে ফেসবুকে ঢুকবো, যেহেতু ফেসবুকে আমাকে টাকা দিতে বাধ্য থাকবে, ফেসবুক থেকে আমি হালাল ভাবে ইনকাম করবো। আপনি কোনটা চান? তো সেজন্য আমাদের ডিজিটাল মার্কেটিং যদি একটা শুধু স্কেল না, এটা হচ্ছে আমার জীবনের স্বাধীনতা, এটা আপনার আয়, এটা আপনার ভবিষ্যৎ। চাই ডিজিটাল মার্কেটিং শিখবে, সে শুধু প্রোডাক্ট বিক্রি করবে না, সে নিজের ভাগ্যকে বদলায় দিবে। যে ডিজিটাল মার্কেটিং বুঝবে, যে ডিজিটাল সিস্টেম বুঝবে, সে শুধু প্রোডাক্ট বিক্রি করবে না, সে নিজের ভাগ্যকে বদলায় দিবে। এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং শিখতে কি কি প্রয়োজন? অনেকে আমাদেরই অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে ডিজিটাল মার্কেটিং শিখতে চাই, আমরা কি কি প্রয়োজন? আমার ডিজিটাল মার্কেটিং শিখতে গেলে কি কি প্রয়োজন? তো আমরা প্রতিদিন 5-6 ঘন্টা মোবাইল ব্যবহার করি, কিন্তু সেই মোবাইল আমাদের আয় দিচ্ছে কিনা? হ্যাঁ, এবং মোবাইল মোবাইল না স্কেল আসল শক্তি। ডিজিটাল মার্কেটিং শিখতে গেলে আমাদের কি কি প্রয়োজন? এক নাম্বার হচ্ছে, অনেকে ভাবে অনেক টাকা লাগবে, মানে ডিজিটাল মার্কেটিং শিখতে অনেক টাকা লাগবে, এটা অনেকেই ভাবে, বা অনেক বড় ডিগ্রি লাগবে। বাস্তবতা হচ্ছে অনেক টাকাও প্রয়োজন নাই, অনেক বড় ডিগ্রিরও প্রয়োজন নাই। ইংরেজি পারি না, আমি কি পারবো? আমি মাদ্রাসার হুজুর, আমি কি এগুলো পারবো? বা আমার তো টাকা পয়সা না, আমি কি এই ডিজিটাল মার্কেটিং শিখে ইনকাম করতে পারবো? এটা হচ্ছে আমাদের ভাবনা, আমাদের চিন্তা। আপনার যেগুলো দরকার বেশিরভাগের মধ্যে হচ্ছে, এক নম্বর হচ্ছে একটা স্মার্ট মোবাইল। আপনার অনেক টাকারও প্রয়োজন না, অনেক বড় ডিগ্রিরও প্রয়োজন নেই, কয়েকটা জিনিস লাগবে। সেই জিনিসগুলো যদি থাকে, আপনি ডিজিটাল মার্কেটিং সুন্দরভাবে শিখতে পারবেন, একবারে সুন্দরভাবে। এক নম্বর হচ্ছে একটা মোবাইল, একটা স্মার্ট মোবাইল অথবা ল্যাপটপ, যেটাই থাক। এই মোবাইল, এটা হচ্ছে আপনার অফিস, এটা হচ্ছে আপনার ইনকামের মেশিন। এটা ব্যবহার করে আপনি যদি ব্যবহার করতে জানেন, আপনি এগিয়ে যাবেন। আর যে ব্যবহার জানে না, সে শুধু স্ক্রল করবে। তারপরে ব্যবহার আপনাকে শিখতে হবে, ব্যবহার আপনাকে করতে হবে। যদি ব্যবহার না জানেন, তাহলে আপনি এগিয়ে যেতে পারবেন না। তাই ব্যবহার জানলে আপনি আগায় যেতে পারবেন, ব্যবহার না জানলে আপনি পিছিয়ে যাবেন। একটা মোবাইল ডিভাইস, একটা মোবাইল, আমি যখন সর্বপ্রথম একটা মোবাইল কিনি, মোবাইল কেনার পরে 25,000 টাকাতে মোবাইল কিনছি, কেনার পরে চিন্তা করছি এই মোবাইলের টাকা আমি 1 সপ্তাহের মধ্যে উঠাবো, 1 সপ্তাহের মধ্যে উঠাবো। মানে প্রথম প্রথম আমি যখন এই ডিজিটাল পদ্ধতিতে আমি যখন আমি শুরু লগ্নে আমি এই জগতে ঢুকি, তো আমি 1 সপ্তাহের মধ্যে আমার মোবাইলের টাকা উঠে ফেলছি। 1 সপ্তাহের মধ্যে 25,000 টাকা উঠে ফেলছি। ওই সময় শুরু লগ্ন, প্রথম প্রথম। কিন্তু আগ্রহ আর উদ্দীপনাটা ছিল সেরকম, যে আজকে আমার মোবাইল, আজকে কিনলাম নতুন মোবাইল, এই মোবাইলের টাকা আমি 1 সপ্তাহের মধ্যে উঠাবো। এই মোবাইলের টাকা আমি 1 সপ্তাহের মধ্যে উঠাইছি। তো এটা একটা মোবাইল আপনার লাভে, আমাদের সবারই আছে। যদি আমরা এটা ব্যবহার জানি, এটা থেকে আমরা ইনকাম করতে পারবো। যদি ব্যবহার না জানি, শুধুমাত্র স্ক্রল করে চলে যাব, ফেসবুক কোথায় চলে যাব। দ্বিতীয় নাম্বার হচ্ছে, এই ডিজিটাল সিস্টেম গুলো শেখার জন্য আপনার হচ্ছে ইন্টারনেট সংযোগ, মানে মোবাইলে এমবি থাকতে হবে, মোবাইলে এমবি, ওয়াইফাই, যে কোনো কিছু থাকতে হবে। যেমন এই যে আপনারা যখন সবাই যুক্ত হয়েছেন ক্লাসের মধ্যে, সবারই মোটামুটি ইন্টারনেট সংযোগ আছে, মোবাইলও আছে, ইন্টারনেট সংযোগও আছে। তার মানে আপনার দ্বারা হবে, আপনি আপনি সঠিক জায়গাতে আসছেন। ইন্টারনেট শুধু এখন বিনোদন না, এটা হচ্ছে জ্ঞান এবং দক্ষতা এবং ইনকামের দরজা। ইন্টারনেট শুধু মানুষের এখন বিনোদন না, এখান থেকে মানুষ জ্ঞান অর্জন করতে পারে, এখান থেকে মানুষের দক্ষতা অর্জন করতে পারে, এখান থেকে মানুষের ইনকামের দরজা মানুষ খুঁজে পায়।
তো ইন্টারনেট হচ্ছে শুধু বিনোদনের জায়গা না, এখান থেকে জ্ঞান, দক্ষতা, ইনকামের দরজা খুলতে পারবে। তাই আমাদের দ্বিতীয় নম্বর হচ্ছে ইন্টারনেট সংযোগ। তৃতীয় নম্বর হচ্ছে শেখার প্রবল ইচ্ছা। শেখার প্রবল ইচ্ছা, যার শেখার আগ্রহ নেই তাকে পৃথিবীর সেরা শিক্ষক শেখাতে পারবে না। যার শেখার আগ্রহ নাই, পৃথিবীর সকল সেরা শিক্ষকও এখান থেকে তাকে কোনো জ্ঞান অর্জন করাতে পারবে না, শেখাইতে পারবে না। আর যার ভিতরে আগুন আছে সে অল্প দিয়ে বড় কিছু করে। যার ভিতরে আগুন নাই তাকে তার দিয়ে কিছু হবে না। সেজন্য তৃতীয় নাম্বার, আমাদের এখানে যারা যুক্ত হয়েছি আমাদের মধ্যে শেখার আগ্রহ, উদ্দীপনা থাকতে হবে। আশা করি এখানে সকল সদস্যদেরই আগ্রহ, উদ্দীপনা আছে বলেই আজকে এখানে যুক্ত হতে পেরেছি। এটা আপনার দ্বারা সম্ভব। 4 নাম্বার হচ্ছে ধৈর্য। ধৈর্য এবং ধারাবাহিকতা। একদিনে কিছু হবে না, এটা মাথায় রাখতে হবে, কিন্তু 1 মাস নিয়মিত করলে পরিবর্তন শুরু হবে। 1 দিন, 2 দিন, 5 দিন, 1 সপ্তাহে কিছুই হবে না। যদি আপনি 1 দিন 2 দিনে লাভ খুঁজতে চান তাহলে এটা হচ্ছে দীর্ঘস্থায়ী লাভ না। লং টাইমের লাভ চান তাহলে এটা একটু ধৈর্য ধরে লাভবান হতে হবে, এটা মাথায় রাখতে হবে। ধৈর্য ধরে আপনার ডিজিটাল মার্কেটিং শিখতে গেলেও ধৈর্য এবং ধারাবাহিকতা থাকতে হবে। আপনি একদিনেই ডিজিটাল মার্কেটার হয়ে যাবেন না, একদিনে আপনার লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা ইনকাম হবে না, কিন্তু আপনি মাস ব্যাপী নিয়মিত ভাবে করতে থাকলে আপনার পরিবর্তন শুরু হবে। 6 মাস করলে জীবন বদলায় যাবে। একটা বাস্তব কথা বললাম, প্রথম ডিজিটাল মার্কেটারদের প্রথম খুব কষ্ট হয়। 1 মাস 1.5 মাস ধৈর্য ধরে থাকতে পারে না, অনেকেই চলে যায়। চলে গেলে সে কি করবে? সবসময় ওই পিছনেই পড়ে থাকবে, কখনোই ভালো কিছু করতে পারে না। সেজন্য 6 মাস কমপক্ষে ভালোভাবে যদি কেউ এর পিছনে মেহনত করে, আল্লাহ তাআলা অবশ্যই এর মাধ্যমে তাকে সর্বোচ্চ সফলতা দান করে। 5 নম্বর হচ্ছে পরিষ্কার লক্ষ্য, ক্লিয়ার গোল। তুমি কি চাও? নিজের ব্যবসা, ফ্রিল্যান্সিং, অনলাইন ইনকাম, কি চাও? এই লক্ষ্য পরিষ্কার করতে হবে। আপনার ক্লিয়ার গোল যদি না থাকে, আপনি কি চান? নিজের ব্যবসা চান, আপনি কি ফ্রিল্যান্সিং শিখতে চান, অনলাইন ইনকাম করতে চান? লক্ষ্য না থাকলে আপনি শুধু ঘুরে বেড়াবেন, আপনি শুধু ঘুরবেন। তাই আপনাকে লক্ষ্য স্পষ্ট করতে হবে, আপনি কি চান, আপনার মূল লক্ষ্য কি। লক্ষ্য না থাকলে আপনি শুধু ঘোরাবেন। ডিজিটাল মার্কেটিং শেখার আগে আমাদের কিছু জ্ঞান, অভিজ্ঞতা থাকলে যেগুলো আমাদের কাজের জন্য, ডিজিটাল মার্কেটিং শেখার জন্য খুব সহজ হবে। 1 নম্বর হচ্ছে, যদি আপনার যে দক্ষতাগুলো যদি থাকে তাহলে আপনি ডিজিটাল মার্কেটিং শেখাটা আপনার জন্য সহজ হবে। যেমন মানুষের সাথে কথা বলার দক্ষতা। মার্কেটিং মানে মানুষকে বোঝানো। তুমি যদি মানুষের মনে জায়গা করে নিতে পারো তাহলে তুমি জিতে যাবা। এই জন্য ডিজিটাল মার্কেটিং করতে গেলে 1 নম্বর হচ্ছে মানুষের সাথে কথা বলার দক্ষতা। 2 নম্বর হচ্ছে কন্টেন্ট লেখার অভ্যাস। একটা ভালো লেখা মানুষকে থামানো মানেই সেল হওয়ার সম্ভাবনা। একটা ভালো লেখা মানুষকে থামিয়ে দেয়, এমন একটা লেখা যেটা দেখে মানুষ অটোমেটিকলি থেমে যায়। ভিডিও দেখতেছিল বা একটা লেখা দেখতেছিল, ওই লেখাটা পড়ার জন্য মানুষ অটোমেটিকলি ওই জায়গায় থেমে যায়। তো একটা লেখার অভিজ্ঞতা যদি থাকে তাহলে আপনি ডিজিটাল মার্কেটিং শেখার জন্য আপনার জন্য খুব সহজ হবে, বা ডিজিটাল মার্কেটিং শিখে আপনার জন্য ইনকাম করার রাস্তাগুলো খুব সহজ হবে। লেখার অভ্যাস, ভালো লেখা, ভালো কথা, এগুলো মানুষের ডিজিটাল মার্কেটিং শেখার পর মানুষের সাথে বিশেষ করে যেই অভিজ্ঞতাগুলো যদি থাকে তাহলে আপনার কাজগুলো করা খুব দ্রুত সহজ হবে। 3 নম্বর হচ্ছে বেসিক ডিজাইন আইডিয়া। সুন্দর একটা পোস্ট, যদি আপনি একটা সুন্দর ডিজাইন করতে পারেন, এই পোস্ট করে দিলেন, আপনার সুন্দর পোস্ট মানুষের বেশি নজর কাড়ে। বেশি নজর মানে হচ্ছে বেশি কাস্টমার। আপনার ক্যানভা, ইনশট, ক্যাপকাট, এই ধরনের অ্যাপস গুলো ব্যবহার যদি শিখতে পারেন, এগুলো আমরা চেষ্টা করবো আপনাদেরকে শেখানোর জন্য। একটা ভিডিও, একটা ছবি কিভাবে তৈরি করতে হয়, একটা ভিডিও কিভাবে তৈরি করতে হয়, হ্যাঁ, এই জিনিসগুলো আপনাদেরকে শেখাবো। প্রোডাক্টের কথা বলে, এরপরে
সুন্দর একটা ব্যানার কিভাবে তৈরি করবেন, তো অল্প সময়ের মধ্যে এই জিনিসগুলো আপনাদেরকে শেখানো হবে ইনশাআল্লাহ। এইগুলো যদি বেসিক ডিজাইন আইডিয়া যদি থাকে আপনার, তাহলে আপনার ডিজিটাল মার্কেটিং এ আপনি খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারবেন। 5 নম্বর হচ্ছে কাস্টমার এবং ব্যবসার বোঝা অভিজ্ঞতা। কাস্টমারকে বোঝা এবং ব্যবসা বোঝার অভিজ্ঞতা থাকলে, কাস্টমার কি চায়, কেন আপনার কাছ থেকে প্রোডাক্ট নিবে, এটা যদি আপনি বুঝেন তাহলে মার্কেটিংটা আপনার সহজ হয়ে যাবে। যদি আপনি এটা না বুঝেন তাহলে আপনার মার্কেটিং করাটা কঠিন হবে। তাই মার্কেটিং সহজ হয়ে যায়, এটা আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনার জন্য সব সহজ হবে। একটা কঠিন সত্য হচ্ছে, বিশেষ করে ডিজিটাল মার্কেটিং কঠিন না, কঠিন হলো নিজের নিজের আলসামি আর অজুহাত। অজুহাত হচ্ছে কঠিন, আলসেমি হচ্ছে কঠিন। ডিজিটাল মার্কেটিং কোনো কঠিন কিছু না। অনেকে বলে সময় নাই, কিন্তু ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়া থাকে, ঘন্টার পর ঘন্টার সময় নষ্ট করে। এই কথাগুলো বললেই রাগ হবে বা অনেকেই, কিন্তু মূলত সময় নাই, সময় নাই ভাই, কাজ পাই না, ব্যস্ত থাকি। অথচ ফেসবুক চালায়, ইউটিউব দেখে, টিকটক করে, এই যে বিভিন্ন সময় কাটায়। যে মোবাইল চালাতে পারে সে ইনকামও করতে পারে, কিন্তু সবাই করে না, কারণ সবাই শিখে না। যে মোবাইল চালাতে পারে সে ইনকামও করতে পারে, কিন্তু সবাই করে না, সবাই শিখে না। কারণ কি? যদি আপনি আজকে শুরু করেন, আগামী 6 মাসে 6 মাস পর তুমি অন্যদেরকে শিখানোর অন্যদের থেকে আলাদা হয়ে যাবেন। আপনি যদি আজকে শিখেন, 6 মাস পরে অন্যদের থেকে আপনি আলাদা হবেন। তাই ডিজিটাল মার্কেটিং শেখা মানে শুধু টাকা আয় না, এটা নিজের পায়ে দাঁড়ানোর একটা পথ। মোবাইল দিয়ে, মোবাইল তোমাকে ধ্বংস করতে পারে, আবার এই মোবাইল তোমাকে সফল মানুষ বানাতে সিদ্ধান্ত বানাইতে পারে। সিদ্ধান্ত আপনার, ফাইনাল ডিসিশন আপনার। যদি আপনি শিখতে শুরু করেন, আগামীকাল আপনি শেখাবেন, একদিন আপনি নেতৃত্ব দিবেন। সেজন্য ডিজিটাল মার্কেটিং আমাদেরকে শিখতে হবে। এখন আসেন আমরা ডিজিটাল মার্কেটিং কত প্রকার, এই ব্যাপারগুলো একটু ধারণা দিচ্ছি এই কারণে, যখন আমরা কাজগুলো শেখানো শুরু করবো তখন আপনার এই ব্যাপারগুলো যদি ধারণা না থাকে, জানা না থাকে, তখন আপনি ডিজিটাল মার্কেটিং কাজগুলো করতে পারবেন না। সেজন্য আপনাদেরকে এই বিষয়গুলো একটু জানাচ্ছি, এখন একটু শুনতে হবে। শুধু এই কথাগুলো শুনতে হবে এই কারণে যাতে আপনার কাজে লাগে, সেজন্য আপনাকে শুনতে হবে। এখন আসেন ডিজিটাল মার্কেটিং কত প্রকার, এটা একটা প্রশ্ন আমরা অনেকেই করি। আমরা একটা প্রশ্ন, বিশেষ করে আমরা একই প্রোডাক্ট একজন 10 জনের কাছে বিক্রি করতে পারি, আবার আরেকজন 100 জনের কাছে, 10,000 মানুষের কাছে। পার্থক্য কোথায়? একই একই প্রোডাক্ট একজন 10 জনের কাছে বিক্রি করতে পারে, আবার আরেকজন একই প্রোডাক্ট 10,000 মানুষের কাছে বিক্রি করতে পারে। তাহলে এর মধ্যে পার্থক্য কি? তো ডিজিটাল মার্কেটিং এবং মার্কেটিং নিজ এবং ডিজিটাল, বিশেষ করে ডিজিটাল মার্কেটিং একটা না, এটা অনেকগুলো পদ আছে। মানে একই প্রোডাক্ট, একটা মোবাইল একজন সেল করতেছে হচ্ছে পার ডে 10টা, আরেকটা হচ্ছে একজন সেল করতেছে হচ্ছে 10,000। একই প্রোডাক্ট, তার মধ্যে পার্থক্য কোথায়? তো এইটা বোঝার জন্য আগে বুঝতে হবে যে ডিজিটাল মার্কেটিং মূলত একটা পদ্ধতি না, এগুলো অনেকগুলো পথ আছে। এবং সফলভাবে বললে গেলে ডিজিটাল মার্কেটিং প্রায় 5 থেকে 8টা প্রধান ভাগ রয়েছে, 6 থেকে 8টা প্রধান ভাগ আছে, এবং ওই ভাগের আবার প্রত্যেকটার আলাদা আলাদা সেক্টর আছে। তাহলে ডিজিটাল মার্কেটিং 1-2 প্রকার না, এটা হচ্ছে মিনিমাম 8টা ভাগ, আবার 8টা ভাগের প্রত্যেকটা 4টা 5টা করে ভাগ, 5টা 7টা 8টা 10টা করে ভাগ। তাহলে ডিজিটাল মার্কেটিং হচ্ছে অনেক প্রকার, তার মধ্যে কিছু মার্কেটিং হচ্ছে, যেটা আমি কয়েকটা সহজভাবে আপনাকে গুরুত্বভাবে বলবো। একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং একটা মার্কেটিং। এটা নিয়ে আমরা বেশি আলোচনা করব, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর এই বিষয়গুলো নিয়ে বেশি আলোচনা করব। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা আমাদের একটু বোঝা দরকার। সোশ্যাল মিডিয়া কাকে বলে? এটা ডিজিটাল মার্কেটিং এর সর্বোচ্চ অন্যতম মার্কেটিং বর্তমান। এটা হচ্ছে ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব সহ এই ধরনের বিভিন্ন মাধ্যমগুলো, গণমাধ্যমগুলোকে সোশ্যাল মিডিয়া বলা হয়।
উদাহরণ ফেসবুকে পোস্ট দিয়ে প্রোডাক্ট বিক্রি, ইউটিউবে ভিডিও বানিয়ে প্রচার, যেখানে মানুষ বেশি সেখানে মার্কেটিং বেশি। তো যেহেতু ফেসবুক এই সোশ্যাল মিডিয়াতে মানুষ বেশি, তাই এখানে মার্কেটিংও বেশি। এটা ডিজিটাল মার্কেটিং একটা মাধ্যম। 2 নম্বর হচ্ছে সার্চিং অপটিমাইজেশন। গুগল গুগলে মানুষ যখন কিছু সার্চ করে তখন আপনার ওয়েবসাইট সামনে আসে। যেমন কেউ লিখলো ডায়াবেটিসের চিজ, সেখানে যদি আপনার একটা সাইট আসে, কাস্টমার সেখান থেকে কি নিবে, প্রোডাক্ট নিবে। এসইও মানে হচ্ছে গুগলের চোখে বিশ্বাস অর্জন করা। এসইও সার্চিং অপটিমাইজেশন অর্থাৎ আপনার আপনি একটা গুগলে সার্চ দেওয়ার পরে সর্বপ্রথম আপনার ওয়েবসাইটটা কেন আসলো। আপনি মোবাইল বিক্রি করেন, এই মোবাইল আরো শত মানুষ বিক্রি করে, কিন্তু সর্বপ্রথম আপনার ওয়েবসাইটটা মোবাইলের সর্বপ্রথম আপনার ওয়েবসাইটটা চলে আসলো। আমি একটু উদাহরণস্বরূপ আপনাদেরকে একটু স্ক্রিন শেয়ার করে দেখানোর চেষ্টা করব যে এসইওটা কি। আমরা গুগলে যাব, গুগলে যাওয়ার পরে আমরা দেখতে পারবো, আমরা গুগলে যাব, আচ্ছা জিবো লিখবো আমরা হচ্ছে, আচ্ছা একটু স্ক্রিন শেয়ার করে দেখানোর চেষ্টা করবো। দাঁড়ান, দুইটা ডিভাইস তো এই জন্য দুইটাতে আলাদা আলাদা হয়ে যায়। আমরা এখানে ভিভো লিখলাম, এখানে সার্চ দিব। আচ্ছা ভিভো বাংলাদেশ যেই স্কোরের লিস্ট, এটা চলে আসছে প্রথম। এরপরে আসছে ভিভো মোবাইল প্রাইস বাংলাদেশ 2026, এরপর ভিভো ঢাকা। আচ্ছা এখানে দেখেন কতগুলো ওয়েবসাইট আসছে, কিন্তু সর্বপ্রথম ভিভো বাংলাদেশ কেন আসলো, সর্বপ্রথম ভিভো বাংলাদেশ কেন আসলো, এর নিচেটা আসলো না কেন? ভিভো মোবাইল প্রাইস ইন বাংলাদেশ 2026 এই ওয়েবসাইটটা আসলো না কেন, ওইটা আসলো কেন? তো এখানে দেখা গেছে স্বাভাবিকভাবে আমরা এখানে ঢুকবো, আমরা চেষ্টা করবো প্রথমটার মধ্যে ঢোকার জন্য। তাহলে ভিভো এই ফোনটাতে আমরা প্রথম যখন ঢুকলে কিন্তু এই মোবাইলটাই আসবে। মানে আমরা মোবাইল কেনার জন্য এখানে বিস্তারিত এখান থেকে দেখতে পারতেছি কোন মোবাইলের কি কোথায় কি আছে না আছে, আমরা এখান থেকে দেখবো। হ্যাঁ, তাহলে যেহেতু প্রথম ওয়েবসাইটে কিন্তু সাধারণত মানুষ নক করবে, প্রথম ওয়েবসাইটের মধ্যে ঢোকার চেষ্টা করবে। তো কেন? আরো তো ওয়েবসাইট আসছিল কিন্তু ওইগুলোতে গেলাম না কেন, এটা স্বাভাবিক। এই ভিভো ফোনের আরো অনেকগুলো ওয়েবসাইট আছে, কিন্তু তার মধ্যে থেকে আমরা এই ওয়েবসাইটে প্রথম ওয়েবসাইটটা আসছে, এটা হচ্ছে কেন? এটা হচ্ছে গুগল অপটিমাইজেশন, মানে সার্চিং অপটিমাইজেশন। এটা হচ্ছে সার্চ দিয়ে সর্বপ্রথম যার নামটা আসে, সার্চ দিয়ে যার নামটা আসে, যেই যেই জিনিস যেই ওয়েবসাইটটা আসে সাধারণত ওইটাকে বলা হয় সার্চিং অপটিমাইজেশন। এটা হচ্ছে এটা হচ্ছে মানে আমাদের গুগলের একটা বড় মাধ্যম। এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, যে গুগলে গিয়ে যারা সার্চ করি, আমরা বিভিন্ন সময় বিভিন্ন জিনিস ক্রয় করার আগে আমরা ওই জায়গাগুলোতে সার্চ করি, সার্চ করে তারপরে আমরা সাধারণত ওখান থেকে আমরা একটা পণ্যকে ক্রয় করি বা ওইটার থেকে দেখি। তাই এটা মনে হয় এসইও, মানে এটা গুগলের চোখে বিশ্বাস অর্জন। মানে এখানে দুই ভাবে করা যায়, একটা হচ্ছে টাকা দিয়ে, একটা হচ্ছে পেড অ্যাডভার্টাইজিং, অর্থাৎ টাকা দিয়ে বিজ্ঞাপন দেখানো। যেমন আপনি গুগলকে টাকা দিলেন, তাহলে গুগল আপনার এই ওয়েবসাইটটাকে প্রথম পর্যায়ে নিয়ে আসবে। আর একটা হচ্ছে আপনার এই গুগল এই ওয়েবসাইটটা এত পরিমাণ মানুষ ভিজিট করেছে যে গুগল দেখে কিরে এই ওয়েবসাইটটা কেন এত মানুষ ভিজিট করে, এই ওয়েবসাইটের কে নাম দিয়ে কেন মানুষ এত কি করে, এত মানুষ কেন সার্চ করে, তারাই চিন্তা করে যে এত মানুষ এই ওয়েবসাইটটাকে কেন সার্চ করে, আবার কেন এত মানুষ এই ওয়েবসাইটকে ভিজিট করে।
তো দেখেন যখন যখন বেশি মানুষ ওয়েবসাইট ভিজিট করে তখন এই ওয়েবসাইটের র্যাঙ্কিং এ নিয়ে আসে, মানে তারা উপরে নিয়ে আসে, সবার উপরে নিয়ে আসে। এই ধরনের নামে যত ওয়েবসাইট আছে, তো ওই ওয়েবসাইটটা আপনার ওয়েবসাইটটা সর্বপ্রথম নিয়ে চলে আসবে। কথা কি বুঝতে পারছেন? এটাও একটা ডিজিটাল মার্কেটিং একটা মাধ্যম। তখন আপনাকে অনেক সময় গুগলে টাকা দিবে, গুগল আপনাকে উল্টা আরো টাকা দিবে যে আপনার ওয়েবসাইটে মানুষ দেখে, আমাদের ওয়েবসাইট, এই ওয়েবসাইটে মানুষ লক্ষ লক্ষ মানুষ ভিজিট করতেছে, এমবি কিনে, তখন তারা উল্টা আরো মানুষকে, এই বিশেষ করে যাদের ওয়েবসাইট আছে তাদেরকে টাকা দেয়। এটা দুই ধরনের, দুই ভাবে। এটা হচ্ছে এটা ঠিক গুগলেও করা যায়, ঠিক ওয়েবসাইট ফেসবুকেও করা যায়। ফেসবুকেও একটা হচ্ছে অর্গানিক ভাবে মানুষ মার্কেটিং করে, আরেকটা হচ্ছে যে অর্গানিক ভাবে আপনি একটা ভিডিও চাইলে হাজার হাজার মানুষ দেখে, একটা প্রোডাক্টের ছবি চাইলে হাজার মানুষ কমেন্ট করে, হাজার হাজার প্রোডাক্ট মানুষ এখান থেকে প্রোডাক্ট নেয়। আরেকটা হচ্ছে যে একই জিনিস গুগল ফেসবুককে টাকা দিয়ে, টাকার মাধ্যমে অ্যাড রান করে, অর্থাৎ ডলার কিনে ডলারের মাধ্যমে তারপরে আপনার হাজার হাজার মানুষের কাছে পৌঁছায়। এটা দুই ধরনের, দুই ভাবে সিস্টেম করা হয়। এই দুই সিস্টেমেই এগুলো ডিজিটাল মার্কেটিং একটা মাধ্যম। 5 নম্বর হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। এটাও ডিজিটাল মার্কেটিং এর একটা পদ্ধতি। এটা হচ্ছে আমাদের আলখিদমাত চালকেরা রয়েছে। অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে যে আপনাকে কোন কোম্পানি কোন পণ্য দিল, পণ্য দেওয়ার পরে ওই পণ্য আপনি বিক্রি করার পরে আপনি একটা কমিশন, লাভ অংশ আপনি পাবেন। এটা কোম্পানি অর্থাৎ অন্য কেউ প্রোডাক্ট দিল, কমিশন ভিত্তিক নেওয়া। আপনি কোনো প্রোডাক্ট নিলেন, নিয়ে আপনি ওই প্রোডাক্টটা শেয়ার করলেন, সে আপনার কাছ থেকে কেউ নিল, আপনাকে একটা রেট দিয়ে দিবে, আপনি তার উপরোক্ত যে দাম বিক্রি করবেন সেই দামে, ওই দামে আপনি তার উপরে যে দামগুলো আছে ওই দামে আপনি লাভ অংশটা আপনি পাবেন। যেমন আমাদের আল খেদমাত চালকেরা আছে, যারা ব্যবসা করতে চায় তাদেরকে আমরা প্রোডাক্ট দেই, প্রোডাক্ট দিয়ে আমরা তাদের ইনভেস্ট কিভাবে, বিনা ব্যবসা কিভাবে ব্যবসাটা দিয়ে থাকি, মানে ইনভেস্ট ছাড়া। আমরা এখানে প্রথমে ডিজিটাল মার্কেটিং শেখানোর পরে তাদেরকে আমরা প্রোডাক্টের ছবি দেই, প্রোডাক্টের ভিডিও দেই, দেওয়ার পরে তারা ফেসবুকে মানে ডিজিটাল সিস্টেমে তারা পোস্ট করে। পোস্ট করার পরে তখন এখান থেকে শত শত মানুষের কাছে পৌঁছায়। পৌঁছানোর পরে তখন অনেক মানুষ কি করে, এই প্রোডাক্ট নেওয়ার জন্য, কথার কথা মাথার চুল পড়ার জন্য একটা তেল, আমাদের তেল আছে, এই তেলের ছবিটা আমরা দিয়ে দিই। দেওয়ার পরে এই আমাদের যারা এখানে যুক্ত হয়, আমাদের সাথে ব্যবসা করতে চায়, তাদেরকে আমরা একটা রেট দিই, পাইকারি একটা রেট দিই, যে এই পাইকারি রেট হচ্ছে আপনার, আর এই প্রোডাক্টের দাম হচ্ছে 300 টাকা, আর বিক্রি হচ্ছে 600 টাকা, বা এই বিক্রি হচ্ছে 800 টাকা। এটা আপনি যদি 600 টাকাও বিক্রি করেন তাহলে 300 টাকা লাভ অংশ আপনি পাবেন। আর বাকি টাকা যেটা প্রোডাক্টের পাইকারি মূল্য এটা আমরা রাখি। আর বাকি লভ্য অংশ এটা হচ্ছে আমরা যে সদস্য এই প্রোডাক্টটার ছবি পোস্ট করেছে আমরা, বা তার মাধ্যমে সেলটা হয়েছে, আমরা তাদেরকে দিয়ে দিই। এমন হচ্ছে যে আপনারা যারা কথা কথা আমাদের কোনো প্রোডাক্ট আপনাদেরকে দিলাম, এই প্রোডাক্ট দেওয়ার পর আপনি এটা ফেসবুকে ছাড়লেন, ছাড়ার পরে ওইটা কেউ নিতে চাইলো, এটার উপকারিতা জানলো, ওটা বিস্তারিত জানার পরে তখন তারপরে ওই প্রোডাক্টটা যদি তার কাছ থেকে নেয়, নিলে পরে যদি 700 টাকা নেয়, কথার কথা আমাদের এখন 300 টাকা পাইকারি, আপনি 700 টাকা বিক্রি করলেন, তাহলে এই 400 টাকা এই প্রোডাক্টটা আবার আপনার কাছেও নেওয়া লাগবে না। এই প্রোডাক্টটা আমরাই ওই কাস্টমারের কাছে পৌঁছায় দিব, ডেলিভারি আমরা করব, ওই প্রোডাক্ট দিব আমরা, আমরা সবকিছু আমরা করবো কোম্পানির পক্ষ থেকে। আমাদের এখানে লোক রাখা আছে, তারা এই প্রোডাক্ট ডেলিভারি হওয়া পর্যন্ত সবকিছু দায় দায়িত্ব তাদের। এবং আমাদের প্রোডাক্টের এতটা মান ভালো যে আমরা 7 দিনের মধ্যে যদি কোনো কাস্টমার কোনো প্রোডাক্ট খেয়ে উপকার না পায়, তখন আমরা রিটার্ন নিয়ে নিই, আমরা রিটার্ন দিয়ে দিই, সম্পূর্ণ টাকা ফেরত দিয়ে দেওয়া হয়, প্রোডাক্টের দাম দিয়ে দেওয়া হয়। এরকম গ্যারান্টি সহকারে আমরা ব্যবসার একটা সিস্টেম আছে আমাদের এখানে। এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অর্থাৎ হচ্ছে তার মানে এরপরে এই প্রোডাক্টটা রিসিভ হওয়ার সাথে সাথে আপনার বিকাশ নাম্বারে আমাদের কোম্পানি থেকে আপনার টাকা সাথে সাথে দিয়ে দেওয়া হবে। অর্থাৎ আপনি নগদে আপনি লাভের অংশ পাবেন, মানে আজকে ডেলিভারি হয়ে গেছে, আজকে আপনি টাকা পেয়ে যাবেন। আমাদের এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, মানে আপনাকে অন্য কেউ প্রোডাক্ট দিবে, আপনার কোনো ইনভেস্ট নাই, কিন্তু আপনার পরিশ্রম আছে, আপনার সময় আছে, আপনি সময় দিয়েছেন, আপনি এর পিছনে কাজ করেছেন। তো আমরা এখানে আগে মার্কেটিংটা এই কারণে শিখাই যে আপনি কিভাবে মার্কেটিংটা করবেন বা ডিজিটাল সিস্টেম গুলো কাজ করবেন কিভাবে। এভাবে হাজার হাজার ওলামা ইকরাম যাদের অর্থনৈতিকভাবে দুর্বল, কেউ পারতেছে না, বা এখানে অনেকে আছেন যে আমিও ব্যবসা করতে চাই, আমার প্রোডাক্ট দেন, আমি ব্যবসা করব, আমি শিখতে চাই, আমি করতে চাই। আমরা এই অ্যাফিলিয়েট মার্কেটিং আমাদের এখানে আছে। এটা একটা ডিজিটাল মার্কেটিং এর একটা আওতাভুক্ত, যে প্রোডাক্ট
কিছুই লাগবে না, আপনার প্রোডাক্টের দায়িত্ব এবং সবকিছু ডেলিভারি থেকে শুরু করে সবকিছু দায়িত্ব আমাদের। শুধু আপনি অনলাইন মার্কেটিং শিখে মার্কেটিং ভাবে কাজ করবেন, কাস্টমার প্রোডাক্ট অর্ডার করবে, আপনার সেই প্রোডাক্টের নাম ঠিকানা দিয়ে দিলে এটা আমরা পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমাদের। এই সিস্টেমটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, এটা কমিশন পাবে। 6 নম্বর হচ্ছে কন্টেন্ট মার্কেটিং, লেখা ভিডিও ছবি দিয়ে মানুষের আকর্ষণ করা, এটাও আমরা দিয়ে থাকি। আমাদের সদস্যদেরকে লেখা ভিডিও কন্টেন্ট সবকিছু আমরা দিই, কন্টেন্ট ভিডিও সবকিছু দেওয়া হয়। তখন ওই জিনিসগুলো দিয়ে বিভিন্ন ভাবে অনলাইনে কিভাবে পোস্ট করতে হয়, কিভাবে ফেসবুকে ছাড়তে হয়, কিভাবে বুস্টিং করতে হয়, কিভাবে অ্যাড করতে হয়, এগুলো যখন শেখানো হয় তখন অটোমেটিকলি হাজার হাজার মানুষ এদের সাথে যোগাযোগ করে। যোগাযোগ করলে তখন অটোমেটিকলি তাদের একটা বড় একটা ইনকাম হয়। তাই কন্টেন্ট মার্কেটিং এটাও একটা ডিজিটাল মার্কেটিং এর পদ্ধতি। এটা আমরা কিভাবে একটা কন্টেন্ট তৈরি করতে হয়, কিভাবে একটা ভিডিও বানাতে হয়, এই বিষয়গুলো শেখানো হবে। কন্টেন্ট এখন রাজা, বর্তমান সময়ে কন্টেন্ট ইজ কিং, কন্টেন্ট হচ্ছে রাজা, এখনকার রাজা। এরপর হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ইনফ্লুয়েন্সার মার্কেটিং হচ্ছে জনপ্রিয় মানুষ দিয়ে প্রোডাক্ট প্রচার করা। কোনো জনপ্রিয় একজন ব্যক্তি যারা দিয়ে কন্টেন্ট বানায়, বড় কোনো একটা ফেসবুক ইউটিউবার দিয়ে অথবা কোনো একজন জনপ্রিয় বক্তা দিয়ে, ভালো একজন ব্যক্তি যারা খুব মানুষ চিনে, এরকম একজন ব্যক্তিরে দিয়ে একটা ভিডিও তৈরি করে ওইটা ফেসবুকে প্রমোট করা বা ব্যবসা মানে প্রচার করা, তখন অটোমেটিকলি যখন দেখে এই বিশ্বস্ত মানুষ যদি এই কথাটা বলতেছে, হয়তোবা এটা ভালো হতে পারে, প্রোডাক্টটা নিতে পারে। কথা মামুনুল হক সাহেব দিয়ে যদি কথা বলেন যে আমার কাছে আমি মধু বিক্রি করি, এই মধুটা একটা অ্যাড দিয়ে দেয়, যখন বলবে যে আলহামদুলিল্লাহ আমি এই ভাইয়ের কাছ থেকে মধুরা নিয়েছি, মধুরা আসলে ভালো, তো যারা মামুনুল হক সাহেবকে চিনে তখন তারা বলবে যেহেতু মামুনুল হক সাহেব বলছে ওনার কাছ থেকে মধু উনি খাইছে ভালো, তাহলে আমি নিতে পারি। তার মানে এরকম বিশ্বস্ত একজন ব্যক্তির দিয়ে কন্টেন্ট তৈরি করা, এটাও হচ্ছে একটা ডিজিটাল মার্কেটিং এর একটা মাধ্যম। দেখবেন এখন বর্তমান সময় বিভিন্ন জায়গার মানুষ, বিভিন্ন নায়ক নায়িকা, ভালো মানের কোনো আলেম বক্তা, এদের দিয়েও বিভিন্ন কন্টেন্ট তৈরি করে মানুষ ফেসবুকে ছাড়ে। এটাও একটা ডিজিটাল মার্কেটিং এর একটা সিস্টেম। আমি জাস্ট এগুলো বলতেছি এই কারণে যে ডিজিটাল মার্কেটিং এর অনেক সিস্টেম আছে, এগুলো একটা ডিজিটাল মার্কেটিং এর একটা সিস্টেম। এরপর হচ্ছে 8 নম্বর হচ্ছে মোবাইল মার্কেটিং। এটা হচ্ছে একটা ডিজিটাল মার্কেটিং একটা সিস্টেম। যেমন SMS, দেখবেন সিম কোম্পানির মাধ্যমে, সিম কোম্পানির সাথে চুক্তি হয় যে আমার এরিয়ায় বা আমি অমুক এলাকার মধ্যে আমার যত বাঙালি সিম আছে, বাঙালি সিমের মধ্যে অটোমেটিকলি একটা SMS যাবে। কি SMS? যে এই কোম্পানির বা এই অমুকের। দেখবেন আমাদের মোবাইলে বিভিন্ন সময় বিভিন্ন মেসেজ আসে, এই মেসেজটা কেন আসে? এটা হচ্ছে মূলত এটা মোবাইল কোম্পানি সিম কোম্পানির সাথে একটা চুক্তি হয়। প্রত্যেক SMS এ 4 আনা বা 8 আনা করে কাটে, 1 লক্ষ মেসেজ পাঠিয়ে দিবে অটোমেটিকলি, মানে ওনাদের কাছে সিম গুলো আছে, অটোমেটিকলি 1 লক্ষ SMS 1 লক্ষ মানুষের ফোনে চলে যাবে। তো অনেক মানুষ ওই SMS দেখে অনেক সময় বিভিন্ন প্রোডাক্ট কিনে বা বিভিন্ন জিনিস করে। এটা একটা ডিজিটাল মার্কেটিং একটা সিস্টেম। SMS এর মাধ্যমে মানুষ, তারপরে অ্যাপস এর মাধ্যমে, বিভিন্ন অ্যাপস রয়েছে এখন বর্তমান, এই অ্যাপস এর মাধ্যমে মানুষ ডিজিটাল মার্কেটিং করতেছে মোবাইলে। এরপরে নোটিফিকেশন দিয়ে মানুষ বিভিন্ন নোটিফিকেশন আসছে ফোনে, এই নোটিফিকেশনের মাধ্যমে মানুষ মোবাইলের মাধ্যমে সহজভাবে, বিশেষ করে মানুষ ট্র্যাকিং, সেলস, সার্চ, অ্যাডস, ইমেল, অ্যাফিলিয়েট, কন্টেন্ট, ইনফরমেশন, মোবাইল, এই সবগুলো হচ্ছে বিশেষ করে আমাদের খুব সহজে বিশেষ করে মনে রাখতে হবে। ডিজিটাল মার্কেটিং মানে শুধু ফেসবুক না, এটা একটা পুরা দুনিয়া। কেউ শুধু পোস্ট দিয়ে ইনকাম করে, কেউ এসইও দিয়ে দিয়ে লাখ লাখ টাকা ইনকাম করে, কেউ ভিডিও বানিয়ে কোটি কোটি মানুষের কাছে পৌঁছায়। বিশেষ করে ডিজিটাল মার্কেটিং এর পথ অনেক, কিন্তু সফল হয় সে, তাহলে 8 প্রকার বললাম একটা সিস্টেমে, কিন্তু সফল হয় সেই পথ যে এই পথকে ধরে শেষ পর্যন্ত টিকে থাকে। তাই আমাদেরকে শিখলে সবকিছু একটু একটু শিখলে হবে না, একটা জিনিস ভালোভাবে যদি শিখতে পারি তাহলে আমাদের জীবন বদলাবে। তাই ডিজিটাল মার্কেটিং শিখতে হবে। শুধু একজন, বিশেষ করে আপনি একজন শেখার জন্য আগ্রহ না, বরং আপনার ভবিষ্যতে আপনি একজন উদ্যোক্তা হওয়ার জন্য আপনাকে ডিজিটাল মার্কেটার হতে হবে। এখন হচ্ছে ফেসবুক মার্কেটিং কাকে বলে? ডিজিটাল মার্কেটিং এর ফেসবুক মার্কেটিং হচ্ছে
বর্তমান ডিজিটাল যুগের অন্যতম শক্তিশালী মার্কেটিং এর মাধ্যম। ফেসবুক মার্কেটিং কাকে বলে? ফেসবুক মার্কেটিং বলতে কি বোঝায়? ফেসবুক প্ল্যাটফর্ম ব্যবহার করে কোনো পণ্য বা সেবা বা ব্র্যান্ডিং বা ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রচার প্রসার বিক্রি পরিচিতি বৃদ্ধি করাকে ফেসবুক মার্কেটিং বলে। ফেসবুকের মাধ্যমে কোনো পণ্য সেবা ব্যক্তি ব্র্যান্ডিং প্রতিষ্ঠান তার প্রচার প্রসার বিক্রি পরিচিতি বৃদ্ধি করার জন্য মূলত এই মার্কেটিং বলা হয়। সহজ ভাষায় ফেসবুককে কাজে লাগিয়ে বিজনেস বাড়ানো নামে হচ্ছে ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং দুই ভাবে করা হয়। একটা হচ্ছে ফ্রি অর্গানিক মার্কেটিং, দুই নম্বর হচ্ছে পেড মার্কেটিং। ফেসবুক মার্কেটিং করতে গেলে আমাদের কি কি প্রয়োজন? নাম্বার ওয়ান, এক নম্বর হচ্ছে একটা ফেসবুক অ্যাকাউন্ট। যেই অ্যাকাউন্টটা রিয়েল নাম হবে, ফেসবুকের রিয়েল নাম হতে হবে, রিয়েল নাম। দুই নম্বর হচ্ছে প্রোফাইল হবে ফেসবুকের, কভার ফটো প্রফেশনাল হবে, এবং অ্যাবাউট যে সিস্টেম গুলো রয়েছে এগুলো সুন্দর করে সবগুলো পূরণ করবেন। দুই নম্বর হচ্ছে ফেসবুক পেজ, একটা ফেসবুক পেজ লাগবে, যে পেজটা হচ্ছে বিজনেস পেজ। যেই বিজনেস পেজের মধ্যে প্রোডাক্ট সার্ভিস অনুযায়ী পেজটা তৈরি হবে, প্রোফাইল কভার ফটো প্রফেশনাল হবে, অ্যাবাউট সিস্টেম গুলো সুন্দরভাবে পূরণ করতে হবে। তৃতীয় নম্বর হচ্ছে কন্টেন্ট, ফেসবুক পেজের কন্টেন্ট লাগবে, ছবি, ভিডিও, লেখা, রিভিউ, এই চারটা জিনিস লাগবে। চার নম্বর হচ্ছে ইন্টারনেট এবং স্মার্ট ডিজাইন, ভালো স্পিডের ইন্টারনেট এবং মোবাইল বা ল্যাপটপ হইতে হবে। এরপরে হচ্ছে ইন্টারনেট, সুন্দর ইন্টারনেট সংযোগ থাকবে। বেসিক ডিজাইন এবং রাইটিং জ্ঞান থাকতে হবে, ক্যানভা ব্যবহার জানতে হবে, আকর্ষণীয় লেখা, মার্কেটিং কপি, এই সিস্টেমগুলো জানতে হবে। 6 নম্বর হচ্ছে মার্কেটিং, পেড মার্কেটিং এর জন্য ফেসবুক অ্যাড ম্যানেজমেন্ট, ডেবিট কার্ড, এই সিস্টেমগুলো থাকতে হবে, ডেবিট কার্ড, ভিসা কার্ড থাকতে হবে। যদি থাকে তাহলে আপনার জন্য সহজ হবে ব্যবসা করার ক্ষেত্রে। এবং ফেসবুক মার্কেটিং এর সবচেয়ে বড় কার্যকর কৌশল হচ্ছে সঠিক টার্গেট অডিয়েন্স নির্বাচন করা। বয়স কত, লোকেশন কত, আগ্রহ, ইন্টারেস্ট কারা, সমস্যা এবং চাহিদাটা বোঝা। ভুল অডিয়েন্স, টাকা এবং সময় নষ্ট। ভ্যালু বেসিক কন্টেন্ট তৈরি করতে হবে। শুধু সেল পোস্ট করলে ফেসবুকে শুধু সেল পোস্ট করা যাবে না, তাহলে আপনার ফেসবুকে রিচ কমে যাবে। সমস্যার সমাধান, প্রোডাক্ট, উদাহরণ সমস্যা কি, সমাধান কি, আপনার প্রোডাক্ট কেন সেরা, এই ধরনের ভিডিও থাকতে হবে। ভিডিও কন্টেন্টে জোর দিতে হবে। বর্তমান ফেসবুকে সবচেয়ে বেশি কাজ করা হচ্ছে রিলস ভিডিও, শর্ট ভিডিও এবং লাইভ ভিডিও। ভিডিও 5 গুণ বেশি রিচ হয়। নিয়মিত পোস্ট করতে হবে, প্রতিদিন নির্দিষ্ট সময়ে পোস্ট, সপ্তাহে অন্তত 5 থেকে 6টা পোস্ট করতে হয় ফেসবুকে। পোস্টের সেরা সময় হচ্ছে রাত 1টার সময় যদি ফেসবুকে পোস্ট করেন তাহলে আপনার ফেসবুকের পোস্ট কেউ দেখবে না। 2টার সময় পোস্ট করলে কেউ দেখবে না, ওই সময় মানুষ ঘুমায় থাকে। তাহলে আপনাকে ফেসবুকে আমি অনেক পোস্ট করি কিন্তু ফেসবুকে কেউ আমাকে লাইক কমেন্ট কিছুই করে না। কেন করবে না? কেন করবে? কারণ আপনি তো সঠিক সময় ফেসবুকে পোস্ট করতে পারেন না। সঠিক সময় হচ্ছে সকাল 8টা থেকে 9টা পর্যন্ত। সকাল 8টা থেকে 9টা পর্যন্ত এর মধ্যে ফেসবুকে যদি পোস্ট করেন তাহলে এই সময় করবেন। আর রাত্রে হচ্ছে রাত 8টা থেকে রাত 11টা পর্যন্ত, এর মধ্যে ফেসবুকে পোস্ট করবেন। তারপরে করবেন না। রাত 8টা থেকে রাত 11টার মধ্যে আপনাকে ফেসবুকে পোস্ট করতে হবে। ফেসবুক এমন একটা নিয়ম আছে, অ্যালগরিদম আছে, যখন একটা ফেসবুকের রিচ বাড়ে, যখন একটা ফেসবুক পোস্ট করার পরে বেশি মানুষ লাইক কমেন্ট করে, তখন ফেসবুক এই পোস্টটাকে আরো অনেক দূরে আগায় নিয়ে যায়, মানে আরো অনেক বেশি মানুষের কাছে পৌঁছায় দেয়। আর যদি আপনি একটা ফেসবুক পোস্ট করছেন রাত 3টার সময়, সবাই ঘুমায় আছে, কেউ লাইক কমেন্ট কিছুই করে নাই, তো এটা তখন এটাকে আর গুরুত্ব থাকে না, তখন এটাকে নর্মালি করে দেয়, রিচ কমায় দেয়, তখন এটা বেশি মানুষের কাছে পৌঁছায় না। এবং গ্রুপ মার্কেটিং, ফেসবুকে যেটা ফ্রি মার্কেটিং বলা হয় এটা হচ্ছে গ্রুপ মার্কেটিং। নিজ নিজ অনুযায়ী বিভিন্ন গ্রুপ আছে, ভ্যালু শেয়ার করে, বিশ্বাস তৈরি করে, সরাসরি স্প্যাম না করে, বিভিন্ন ভাবে ফেসবুকে গ্রুপগুলোতে বিভিন্ন পোস্ট করেও মানুষ অনলাইনে ফ্রি মার্কেটিং করে, বিভিন্ন ভাবে ব্যবসা করে অনলাইনে। এটাও একটু দেখাবো ফ্রিতে কিভাবে গ্রুপগুলোতে পোস্ট করে। এরপর হচ্ছে কমেন্ট ইনবক্স ম্যানেজমেন্ট, দ্রুত রিপ্লাই, কেউ কমেন্ট করলে দ্রুত রিপ্লাই, কেউ ইনবক্সে মেসেজ দিলে দ্রুত রিপ্লাই। ভদ্রতাও হচ্ছে, ইসলামিক আচরণও হচ্ছে বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করার জন্য, যে কেউ যদি পোস্ট করে, কমেন্ট করে সাথে সাথে রিপ্লাই দেওয়া, বা কেউ মেসেজ করলে সাথে সাথে উত্তর দেওয়া। এরপর হচ্ছে পেড বিজ্ঞাপন, ফেসবুক অ্যাডস সবচেয়ে শক্তিশালী, বিশেষ করে এনগেজমেন্ট অ্যাড, ম্যানেজমেন্ট অ্যাড, ক্যানভা অ্যাড, ভিডিও ভিউ অ্যাড। এবং যেটাকে আমরা বলি যে আমার এই ভিডিওটা অনেক মানুষ দেখুক, এটা একটা ধরনের অ্যাড আছে। আর এটা হচ্ছে যে
আপনার প্রমোট, মানে আপনার এই পেজে অটোমেটিকলি এটা দেখে মানুষ ফলো করবে, লাইক করবে। আর একটা হচ্ছে এনগেজমেন্ট যেটা, আর একটা হচ্ছে মেসেজ অ্যাড, মানে আপনাকে বারবার বেশি মানুষ মেসেজ দিবে বা কেউ কল দিবে। এই কয়েকভাবে অ্যাড দেওয়া যায় মানুষ। এটা হচ্ছে অল্প বাজেটে আপনাকে অ্যাড টেস্ট করতে হবে, চালু করতে হবে অল্প বাজেট দিয়ে। তারপর যদি দেখেন যে ভালো রেসপন্স আসে তখন এটাকে বাড়াইতে হবে। আধুনিক ডিজিটাল যুগেও আমাদের বিশেষ করে বর্তমান সময় ব্র্যান্ডিং ছাড়া মার্কেটিং এ টিকে থাকা যায় না। সেজন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে একটা লোগো, নির্দিষ্ট লোগো তৈরি করতে হবে, নির্দিষ্ট কালারের, নির্দিষ্ট স্টাইলের। মানুষ প্রোডাক্ট নয়, মানুষ কিনে হচ্ছে বিশ্বাস। রিভিউ দেখাবেন, বাস্তব ছবি দিবেন, ভিডিও দিবেন, নিজের উপস্থিতি দেখবেন। সফল স্কিল খুব বিশেষ করে খুব জরুরি। কথা বলার ভাষা সুন্দর হবে এবং ধৈর্য হবে, কাস্টমার কেয়ারটা সুন্দর হবে। ডাটা অ্যানালাইসিস শিখতে হবে আমাদেরকে। আপনার কোন বিজ্ঞাপন, কোন পোস্ট ভালো কাজ করেছে, কোন বিজ্ঞাপন লাভ দিয়েছে, কোন বিজ্ঞাপনে মানুষ বেশি দেখেছে, কোন বিজ্ঞাপনে বেশি মেসেজ এসেছে, এই জিনিসগুলো শিখতে হবে। বর্তমান ডিজিটাল যুগ, ফেসবুক মার্কেটিং শিখে সঠিক ব্যবহার করলে ঘরে বসে মানুষ হালালভাবে রিজিকের বড় মাধ্যম শিখতেছে বা কাজ করতেছে। তাই আমাদেরকে শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, ধৈর্য ধরতে হবে, সফলতা আসবে ইনশাল্লাহ। তা ডিজিটাল মার্কেটিং এর মধ্যে থেকে একটা হচ্ছে এই ফেসবুক। এই ফেসবুকের কিছু সামান্য সংক্ষেপে কয়েকটা ইতিহাস আমি একটু বলি। ফেসবুক হচ্ছে কে তৈরি করেছে, ফেসবুকের তৈরি করলো কে, বর্তমান সেই যুবক এখনো বেঁচে আছে, সেটা হচ্ছে মার্ক জাকারবার্গ। তিনি একজন আমেরিকান কম্পিউটার প্রোগ্রামের একজন উদ্যোক্তা ছিলেন। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র ছিলেন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট ছিলেন। তার জন্ম হয়েছে 14 মে 1984 সালে। ইনি হচ্ছে একজন উদ্যোক্তা ছাত্র। বর্তমান তার পরিচয় হচ্ছে মেটা, ফেসবুকের মূল কোম্পানির সিও হিসাবে আছে বর্তমান সে। ফেসবুক তৈরির ইতিহাস, সে ফেসবুক কিভাবে তৈরি করলেন। ফেসবুক তৈরি করেছেন 2004 সালে। কিভাবে তৈরি করলেন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র কয়েকজন বন্ধু মিলে তারা ফেসবুক তৈরি করার চিন্তাধারা নিলেন। মার্ক জাকারবার্গ এবং এডওয়ার্ড সাভিরিন, অ্যান্ড্রু ম্যাককলাম এবং ডাস্ট মেসফিট এবং পিএস হিউজেন, এই কয়েকজন বন্ধু মিলে তারা একটা হোটেলের মধ্যে থাকতেন, মানে তাদের মেসের মধ্যে থাকতেন। মেস 4-5 জন মিলে, আমাদের দেশের স্টুডেন্ট ছাত্ররা যেমন 4-5 জন বন্ধু মিলে যেমন একটা হোটেলের মধ্যে থাকে, মেসে থাকে, ঠিক ওরকম তারা 4-5 জন, এই 4-5 জন মার্ক জাকারবার্গ সহ 5 জন, ওরা এক ওই রুমে থাকতেন। তখন ওরা চিন্তা করলেন যে আমরা একটা কিছু করা দরকার, আমরা যেহেতু বিজ্ঞান প্রযুক্তি নিয়ে কাজ করি, আমাদের কিছু করা উচিত। তো তখন তারা thefacebook.com নামে একটা সাইট তৈরি করে। কয়েকজন বন্ধু মিলে প্রচেষ্টা করে ফেসবুক। তাদের উদ্দেশ্য ছিল যে আমরা যারা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী আছি, তারা সবাই একে অপরকে চিনবো, আমরা একে অপরকে যেন চিনি, সেই জন্য আমাদের সবার পরিচয় এই সাইটের মধ্যে থাকবে, thefacebook.com। তো এই সাইটের মধ্যে তারা ছাত্ররা একে অপরকে তথ্য শেয়ার করার জন্য, চিনার জন্য এই সাইটটা তৈরি করেন। এটা করার পরে প্রথমে মার্ক জাকারবার্গ এটা যখন বানানোর পরে 2004 সালে এটা শুধুমাত্র ওই ইসের মধ্যে ছিল, ওই বিশ্ববিদ্যালয় ছিল। তারপরে অল্প সময়ের মধ্যে এটা ভালোই লাগলো, অন্যান্য বিশ্ববিদ্যালয় এটা আস্তে আস্তে বিস্তার লাভ করলো, যে অন্যান্য বিশ্ববিদ্যালয় যারা শুধু বিশ্ববিদ্যালয়ের ছাত্র তারা এটা ব্যবহার করবে। তারপর আস্তে আস্তে এটাকে স্কুল কলেজ, আমেরিকার বিভিন্ন স্কুল কলেজ, এরপরে যারা সরকারি চাকরিজীবী এদেরকে উন্মুক্ত করলো। 2006 সালে সবার জন্য উন্মুক্ত করে দিল। 13 বছরের বেশি যে কেউ ফেসবুক ব্যবহার করতে পারবে, 13 বছর বয়সে যে কেউ ফেসবুক ব্যবহার করতে পারবে। এখান থেকেই ফেসবুকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। ফেসবুক বিশেষ করে কখন জনপ্রিয়তা লাভ করে, 2007 সাল থেকে 10 সাল পর্যন্ত দ্রুত ব্যবহারকারী বৃদ্ধি পায়। 2012 সালে 1 বিলিয়ন ইউজার হয়। এরপরে স্মার্টফোন, ইন্টারনেট এটা অল্প দাম হওয়ায় তখন আস্তে আস্তে মোবাইল অ্যাপস পর জনপ্রিয়তা বহু গুণ বেড়ে যায়। এবং ফেসবুক বিশেষ করে বাংলাদেশে তখন বিস্তার লাভ করে। বাংলাদেশে বিস্তার লাভ করে 2008-9 সালে। শুরুতে ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, প্রবাসী এবং প্রযুক্তি জানা কিছু মানুষ বাংলাদেশে ফেসবুক থেকে। এরপরে মানুষ আস্তে আস্তে বেশি, এবং এই বাংলাদেশেও ফেসবুক থেকে মানুষ ব্যবসা শুরু করে। কখন শুরু করেন, 2013 এবং 2014 সাল থেকে
প্রথম দিক থেকে মানুষ এই ফেসবুকে কাপড় চোপড়, কসমেটিক আইটেম, ঘরের তৈরি খাবার এগুলো মানুষ বিক্রি শুরু করেন। তারপরে আস্তে আস্তে যখন এই ফেসবুক এটা বড় বিস্তার করে 2016 থেকে 2020 সাল পর্যন্ত, স্মার্টফোন গুলো সস্তা হয়ে যায়, 3G 4G ইন্টারনেট চালু হয়, অনলাইন ডেলিভারি সার্ভিস, ক্যাশ অন ডেলিভারি সার্ভিস চালু হয়। তখন কোভিড অর্থাৎ করোনা ভাইরাস আসার পরে এই 2020 সালে এই এটা লকডাউন হওয়ার পরে এটাতে ব্যাপক আকারে মানুষ অফলাইন দোকানগুলো বন্ধ হয়ে যায়, তখন মানুষ বাধ্য হয়ে অনলাইনে আসে। এই সময় ফেসবুকের ব্যবসার এই বিশাল বড় ঘটনা ঘটে যে 2020 সালে মানুষ এটা পুরো আকারে ব্যবসার মধ্যে ঢুকে। তো বর্তমান 25 এবং 26 সালে ফেসবুকের অবস্থা হচ্ছে, বাংলাদেশের বর্তমান বাস্তবতা হচ্ছে কোটি কোটি মানুষ হচ্ছে ফেসবুক ব্যবহার করে, হাজার হাজার অনলাইন উদ্যোক্তা আছে, নারী উদ্যোক্তা, বড় প্ল্যাটফর্ম রয়েছে, ফেসবুক পেজ, বড় গ্রুপ, লাইভ সেশন রয়েছে। বর্তমান অতিরিক্ত বিশেষ করে ফ্যাক পেজ, স্প্যাম, অ্যাড, খরচ সবগুলো মানুষের কাস্টমারের বিশ্বাস সংকট। বর্তমান যুগে বিশেষ করে ব্র্যান্ডিং, ভিডিও, রিলস, পেড মার্কেটিং, প্রফেশনাল কাস্টমার কেয়ার এগুলো খুব গুরুত্বপূর্ণ। ভবিষ্যৎ বিশেষ করে যারা টিকে থাকতে পারবে, যারা ভ্যালু দিবে, বিশ্বাস তৈরি করবে, সিস্টেমে কাজ করবে ধৈর্য ধরে, তারা অনেক দূরে এগিয়ে যাবে। ফেসবুক এখন আর শখ না, এটা হচ্ছে পূর্ণাঙ্গ বিজনেস প্ল্যাটফর্ম। একসময় মানুষ ফেসবুকে শখ করে একটা আইডি খুলতেন, কিন্তু এখন মানুষ বিজনেস করার জন্য মূলত আইডি খোলে। ফেসবুক একটা সাধারণ ছাত্র আইডিয়া থেকে আজকে বিশ্বের সবচেয়ে বেশি শক্তিশালী ডিজিটাল প্ল্যাটফর্ম হিসাবে এখন বিবেচিত। বাংলাদেশে ফেসবুক এখন আয়ের মাধ্যম, কর্মসংস্থানের উৎস, উদ্যোক্তা এখন তৈরি করার কারখানা। সারা বাংলাদেশে বর্তমান 5.5 কোটি মানুষের বেশি ফেসবুক ব্যবহার করে, 5.5 কোটি মানুষ ফেসবুক ব্যবহার করে। তাই বর্তমান সারা পৃথিবীতে কতজন মানুষ বিশেষ করে ব্যবহার করে, বিশ্বব্যাপী ফেসবুক ব্যবহার করে বর্তমান সময় হচ্ছে 2025-26 অনুমানিক 3 মিলিয়নেরও বেশি ফেসবুক ব্যবহার করে সারা পৃথিবীব্যাপী। মাসে ফেসবুক ব্যবহার করে এটা বিশ্বের সবচেয়ে বড় সোশ্যাল মিডিয়া এবং নেটওয়ার্কিং বলে বিবেচিত এখন। এবং প্রতি সেকেন্ডে হাজার হাজার নতুন কন্টেন্ট, প্রতিদিন কোটি কোটি ভিডিও দেখা যায়। মোবাইল ইউজার সবচেয়ে বেশি হচ্ছে 85% মানুষ হচ্ছে মোবাইলের মাধ্যমে ফেসবুক ব্যবহার করে। অর্থাৎ ফেসবুক পৃথিবীর সবচেয়ে বড় ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্ম। তাই আমরা ফেসবুক থেকে ইনকাম করার সর্বোচ্চ চিন্তাধারা নিয়েছি। বাংলাদেশে বর্তমান কতজন মানুষ ফেসবুক ব্যবহার করে? বাংলাদেশের বেশিরভাগ ফেসবুক ব্যবহারকারী আনুমানিক বর্তমান হিসেবে 5.5 কোটি প্লাস মিলিয়ন ফেসবুক ব্যবহারকারী। বাংলাদেশের বিশ্বের শীর্ষ হচ্ছে 10-12 দেশের মধ্যে থেকে ব্যবহারকারী, বিশেষ করে সারা পৃথিবীব্যাপী যত দেশগুলো আছে তার মধ্যে থেকে 10-12 নম্বরে আছে হচ্ছে বাংলাদেশ, মানে ফেসবুক ব্যবহারকারী হিসাবে। তরুণ যুবকরা হচ্ছে 18 থেকে 35 বছর বেশি মানুষ হচ্ছে বেশি ফেসবুক ব্যবহার করে। এবং বাংলাদেশে ইন্টারনেট মানে হচ্ছে এখন ফেসবুক। ফেসবুক কিভাবে বিশ্বের সবচেয়ে বড় জনপ্রিয় সোশ্যাল মিডিয়া হয়ে ওঠে? সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়ার তালিকায় ফেসবুক এখন সময়ে মানুষ ব্যবহার করে। হাইকো, ওয়ার্ক এবং মাইসাপ সবগুলো আস্তে আস্তে এগুলো ফেসবুক সবাইকে ছড়িয়ে, সবগুলো গুগল থেকে শুরু করে সবগুলোকে টপকিয়ে ফেসবুক সবচেয়ে বিশেষ করে গুগলকে কিভাবে টপকাইলো 2009 এবং 10 সালে। এই সময় ফেসবুক বিশ্বের সবচেয়ে বেশি ভিজিট হওয়া ওয়েবসাইট গুলো একটা হচ্ছে অন্য দেশের ফেসবুক ভিজিট গুগলের কাছাকাছি যায় 9-10 সালে। কিন্তু 10 সালের পরে গুগলকে টপকিয়ে ফেসবুক চলে যায়। মানুষ যখন গুগলে যায়, মানুষ কিন্তু গুগলে যায় তথ্য খোঁজার জন্য, কিন্তু ফেসবুকে মানুষ ঘন্টার পর ঘন্টা সময় কাটায়। এই জন্য এই জায়গা হচ্ছে ফেসবুক এখানে এনগেজমেন্ট বা গুগলকে ছড়িয়ে যায়। কেন ফেসবুক এত জনপ্রিয় হলো? যে রিয়েল মানুষ কানেকশন করে, ছবি, ভিডিও, লেখা একসাথে, কন্টেন্ট, লাইক, শেয়ার, মোবাইল ফ্রেন্ডলি, ফ্রি ব্যবহার সবকিছু ফেসবুকের মধ্যে রয়েছে, যার কারণে এটা মানুষের কাছে বেশি জনপ্রিয়তা লাভ করেছে। মানুষ তথ্য খোঁজার জন্য গুগলে যায়, কিন্তু জীবন কাটানোর জন্য মানুষ ফেসবুকে যায়। তাই ডিজিটাল মার্কেটিং এর প্রভাব বিশেষ করে ব্যবসা দৃষ্টিকোণ থেকে, যেখানে মানুষ সময় দেয় সেখানে ব্যবসা ফেসবুক মানুষকে ধরে রেখেছে। তাই ব্যবসা এখন ফেসবুকে চলে আসছে এবং গুগল অ্যাডস এর পাশাপাশি ফেসবুক অ্যাডস সবচেয়ে শক্তিশালী। তাই আমাদেরকে এই বিশ্বের সবচেয়ে বড় ডিজিটাল কমিউনিটি হচ্ছে এখন অনলাইন ব্যবসার প্রধান মাধ্যম। বাংলাদেশের লাখো উদ্যোক্তার জীবিকার উৎস হচ্ছে বর্তমান ফেসবুক। যে ইতিহাস বুঝবে সে সময়ের সাথে আপডেট থাকবে, যেই ফেসবুক সফল হবে সেই ফেসবুকই সফল হবে। তাই আমাদেরকে ফেসবুক আমাদের এখন সবচেয়ে ইনকাম করার বড় মাধ্যম, কারণ এখানে মানুষ আছে।
ফেসবুক কি শুধু সময় নষ্টের জায়গা কিনা? অনেকেই মনে করে ফেসবুক মানে শুধু আড্ডা, ভিডিও দেখার সময় নষ্ট করার জায়গা। কিন্তু বাস্তব সত্য হচ্ছে সঠিক ব্যবহার করলে মানুষ ফেসবুক থেকে হালালভাবে ইনকাম করতে পারে। ফেসবুক আপনি যেভাবে ব্যবহার করবেন, ফেসবুক আপনাকে সেভাবেই ফল দিবে। বিশেষ করে দূরের মানুষকে কাছে আনা, প্রবাসী আত্মীয়স্বজনদের সাথে নিয়মিত যোগাযোগ, দূরে থাকা বন্ধুদের খোঁজ খবর নেওয়া, ভিডিও কলে কথা, মেসেজ, গ্রুপ চ্যাট, বিভিন্ন ভাবে কিন্তু দূরত্ব থাকলেও সম্পর্ক থাকে জীবন্ত। পরিবার এবং আত্মীয়দের সাথে বন্ধন দৃঢ় করার পারিবারিক গ্রুপ এবং দোয়া, খোঁজ খবর, সুখ দুঃখ ভাগাভাগি করা যায় ফেসবুকের মাধ্যমে। বিশেষ করে বয়স্কদের জন্য সহজ যোগাযোগ মাধ্যম হচ্ছে ফেসবুক। বিশেষ করে শিক্ষা এবং জ্ঞান অর্জনেও ফেসবুকের উপকারিতা রয়েছে। বিশেষ করে ফেসবুক এখন এমন একটা ইউনিভার্সিটি যেখানে ফ্রি কোর্স পাওয়া যায়, যেখানে লাইভ ক্লাস পাওয়া যায়, যেখানে ইসলামী বয়ান পাওয়া যায়, যেখানে স্কিল ডেভেলপমেন্ট পয়েন্ট, কন্টেন্ট সবকিছু পাওয়া যায়। এক ক্লিকে হাজারো শিক্ষকের ক্লাস পাওয়া যায়। সময়ের সাথে সাথে আপডেট থাকা যায়, দেশ বিদেশের খবর জানা যায়, নতুন প্রযুক্তি, চাকরি, ভর্তি সব তথ্য এই ফেসবুকে পাওয়া যায়। যারা ফেসবুকে নেই তারা অনেক তথ্য থেকে পিছিয়ে পড়ে। এবং ব্যক্তিগত পরিচিতি বাড়ানোর জন্য, ব্র্যান্ডিং তৈরি করার জন্য ফেসবুকের বেশ উপকারিতা রয়েছে। নিজের পরিচয় গড়ার সুযোগ হচ্ছে নিজের চিন্তা, লেখা, কাজ শেখা, মানুষ আপনাকে চিনবে। এটা একটা ফেসবুক বড় একটা মাধ্যম। আপনার কাজ, আপনার সবকিছু পরিচিত হওয়ার বড় একটা মাধ্যম, সুযোগ হচ্ছে ফেসবুক। প্রতিভা প্রকাশ করার মঞ্চ হচ্ছে ফেসবুক। আপনার লেখা, আপনি ভালো লিখতে পারেন, সেটা ফেসবুকে ছাড়েন। আপনি ভালো ভিডিও, বক্তৃতা, ডিজাইন সবকিছু ফেসবুকে মানুষ এখান থেকে প্রকাশ করতে পারে। অনেকেই ফেসবুক থেকে তারকা হয়েছে, অনেকে বড় সফল উদ্যোক্তা হয়েছে, অনেকে বড় বয়াজিন হয়েছেন, অনেকে বড় ব্যবসায়ী হয়েছেন। সবকিছু ফেসবুকের মাধ্যমে হয়েছে। ব্যবসার আয়ের ক্ষেত্রে ফেসবুকের উপকারিতা রয়েছে। অল্প পুঁজিতে ব্যবসা করার সুযোগ পাওয়া যায়, দোকান ছাড়াই ব্যবসা করা যায়, ফেসবুক পেজ, গ্রুপ, লাইভ এসে সেল নেওয়া যায়। 500 টাকার ব্যবসা শুরু করা সম্ভব, 500 টাকা দিয়ে ফেসবুকে ব্যবসা করা সম্ভব। গ্রাহক খুঁজে বেড়াতে হয় না, কাস্টমার ফেসবুকে আছে, শুধু সঠিকভাবে পৌঁছায় দিতে হবে। এটি ফেসবুক ব্যবহারের সবচেয়ে বড় সুবিধা। বিজ্ঞাপন মাধ্যম দ্রুত বিক্রি করা যায়, নির্দিষ্ট বয়স, এলাকা, আগ্রহ অনুযায়ী অ্যাড দিয়ে সময় এবং টাকা সঠিক ব্যবহার করা যায়। যেখানে পোস্টার লাগাতে 10,000 টাকা লাগতো, সেখানে মাত্র 5,000 টাকায় কাজ দিবে, হাজার হাজার মানুষের কাছে পৌঁছায় দিবে। চাকরি এবং কেরিয়ার, ফ্রিল্যান্সিং সবকিছু আপনি এখান থেকে শিখতে পারবেন। এরপরে অনলাইনে ফেসবুক থেকে চাকরি পাচ্ছে মানুষ, আন্তর্জাতিক সংযোগ তৈরি হচ্ছে, বিদেশের ক্লায়েন্ট, আন্তর্জাতিক মার্কেটিং করছে মানুষ ফেসবুকের মাধ্যমে। ফেসবুক আপনাকে দেশ বিদেশের সাথে যুক্ত করে দিচ্ছে। ফেসবুকে বিশেষ করে সামাজিক মানবিক কাজেও ফেসবুকের বেশ ভূমিকা রয়েছে। দাওয়াতি কাজ, মানব সেবা, ইসলামী দাওয়া, রক্তের আবেদন, সাহায্যের আবেদন সবকিছু মানুষ এক পোস্টে হাজারো মানুষের কাছে পৌঁছায় দেওয়া সম্ভব হচ্ছে ফেসবুকের মাধ্যমে। যদি আমরা সঠিক ব্যবহার জানি তাহলে আমরা এই কাজগুলো করতে পারি। সামাজিক চেতনা, সচেতনতা, এগুলো অন্যায়ের প্রতিবাদ, সচেতনতামূলক বার্তা, এগুলো ফেসবুকের মাধ্যমে মানুষকে সতর্ক করা হচ্ছে। ফেসবুক একটা শক্তিশালী মিডিয়া, বিনোদন এবং মানসিক স্বস্তির জন্য বেশ কার্যকরী রয়েছে। সুস্থ বিনোদন, শিক্ষামূলক ভিডিও, নসিহতমূলক ভিডিও, অনুপ্রেরণামূলক কন্টেন্ট, এগুলো দেখেও মানুষ অনেক সময় সমাজের মস্তিষ্ক থেকে মানুষ অনেকটা প্রশান্তি পাচ্ছে। ফেসবুক থেকে সবচেয়ে লাভ কিভাবে নেবেন? সঠিক ব্যবহারে, বিশেষ করে উদ্দেশ্য নির্ধারণ করবেন। 5টা নীতি মনে রাখবেন। ফেসবুক থেকে যদি 5টা নীতির উপরে যদি কেউ চালায় তাহলে ফেসবুক থেকে সে অনেক সর্বোচ্চ লাভ নিতে পারবেন। একটা হচ্ছে সঠিক ব্যবহার। প্রথম হচ্ছে উদ্দেশ্য নির্ধারিত করবেন, ফেসবুক কি উদ্দেশ্যে ব্যবহার করবেন। সময় নিয়ন্ত্রণ করেন, যেখানে কোনোভাবেই সময় নষ্ট না হয়। তারপরে আপনি ভালো কন্টেন্ট দেখবেন, খারাপ কন্টেন্ট এড়িয়ে যাবেন এবং শিখবেন এবং কাজ শিখে এবং এটাকে কাজে লাগানোর চেষ্টা করবেন। এই 5টা নীতি যদি মাথায় রাখেন তাহলে ফেসবুক থেকে আপনি ইনকাম করতে পারবেন। ফেসবুক শুধু সময় নষ্টের জায়গা না, এটা হতে পারে জ্ঞানের দরজা, আয়ের উৎস, সম্পর্ক রক্ষার মাধ্যম, নিজের পরিচয় গড়ার প্ল্যাটফর্ম। ফেসবুক আপনাকে বদলাবে না, আপনি ফেসবুক যেভাবে ব্যবহার করেন ফেসবুক আপনাকে সেভাবেই বদলাবে, ফল দিবে। ফেসবুক ব্যবহারের কিছু ক্ষতির দিক রয়েছে, সেগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। ফেসবুক শুধু লাভ দেয় না, ফেসবুকের কিছু ক্ষতিও রয়েছে। ফেসবুক সবসময় ভালো, বাস্তব সত্য হলো ফেসবুক নিজে ভালো বা খারাপ না, ব্যবহারকারী যেভাবে ব্যবহার করে ফলাফল সেভাবে আসে। কাজ ছাড়া উদ্দেশ্যহীন অতিরিক্ত ফেসবুক ব্যবহার মানুষকে ধীরে ধীরে মানসিক এবং শারীরিক, মানসিক, নৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করে। 1 নম্বর হচ্ছে সময় নষ্ট এবং জীবনের ক্ষতি। যারা অতিরিক্ত ফেসবুক ব্যবহার করে অনেক সময় ফেসবুকের সময় নষ্ট হয়, জীবনের ক্ষতি হয়। মূল্যবান সময় নষ্ট হওয়া, স্কেল করতে করতে ঘন্টার পর ঘন্টা চলে যায়, পড়াশোনা ও কাজের সময় কমে যায়। একদিনে 3-4 ঘন্টা করে নষ্ট করলে বছরে কত শত শত ঘন্টা নষ্ট হয়। 2 নম্বর হচ্ছে লক্ষ্য থেকে বিচ্ছিত, কেরিয়ার প্ল্যান ভেঙে যায়, পড়াশোনার মনোযোগ নষ্ট হয়ে যায়। অনেক সময় অনেক মেধাবী ছাত্রের জন্য শুধু ফেসবুকই কারণেই তারা পিছিয়ে পড়ে। শারীরিক স্বাস্থ্যের ক্ষতি হয়,
চোখ এবং চোখের মারাত্মক ক্ষতি হয়, চোখে জ্বালা পোড়া, মাথা ব্যথা, দৃষ্টিশক্তি কমে যায়, ঘুমের সমস্যা তৈরি হয়, রাতে দেরি করে ঘুমানোর অভ্যাস তৈরি হয়, অনিদ্রা এবং সকালে ক্লান্ত তৈরি হয়, ঘুম কম হয়, ব্রেইন ড্যামেজের ঝুঁকি থাকে, শরীরের চর্চার অভাব হয়, মোটা হয়ে যায়, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ে, মানসিক মানসিক ক্ষতি হতে পারে, মানসিক অস্থিরতা, হতাশা, অন্যের জীবন দেখে নিজের জীবন তুচ্ছ মনে হওয়া, হীনমন্যতা তৈরি হওয়া, রাগ এবং নেতিবাচক আচরণ, অযথা বিতর্ক, কমেন্ট, যুদ্ধ, বিভিন্ন বিষয়, মন বিষাক্ত হয়ে যায়, আসক্তি তৈরি হয়ে যায়, মোবাইল ছাড়া থাকতে পারে না, বারবার নোটিফিকেশন চেক করে, কে কমেন্ট করলো, কে লাইক দিল, কে শেয়ার করলো, এগুলো ধীরে ধীরে নেশার মতন কাজ করে, এগুলো খুব খারাপ দিক। নৈতিক এবং সামাজিক ক্ষতি হতে পারে, অনৈতিক কন্টেন্ট জড়িয়ে পড়ে, অশ্লীল ভিডিও, ছবির দিকে খারাপ চিন্তার, চরিত্রের অবনতি হয়, পারিবারিক সম্পর্ক দুর্বল হয়ে পড়ে, পরিবারের সাথে সময় কমে যায়, কথা বলা কমে যায়, বাস্তব জীবনে সামাজিকতা কমে যায়, মানুষের সাথে কথা বলতে সংকোচ বোধ হয়, একাকিত্ব বোধ, একা একা ঘরে থাকে। এখন দেখবেন এমন একটা যুগ এসে গেছে যে যার কারণে যে মানুষ একা একাই ফেসবুকে ঘরে ঘরে বসে বসে একা একাই হাসে, একা একাই কথা বলে, একা একাই হাসে। এই জিনিসগুলো একাকিত্ব হয়ে গেছে এই ফেসবুক আসার কারণে। আগে বাচ্চারা খেলাধুলা করতো, এখন বাচ্চারা মোবাইল পাইলে আর কারো কাছে যায় না। বাস্তব জীবনে এবং সামাজিক জড়তা কমে যায়, মানুষের সাথে কথা বলতে চায় না। এবং শিক্ষাগত ক্ষতি, শিক্ষাগত ক্ষতি, ছাত্রদের জন্য পড়াশোনার মারাত্মক ক্ষতি, মনোযোগ নষ্ট হয়, স্মৃতিশক্তি দুর্বল হয়, পরীক্ষার ফলাফল খারাপ হয়, বই পড়ার আগ্রহ কমে যায়, ধৈর্য কমে যায়, গভীরভাবে চিন্তা করার ক্ষমতা হ্রাস পায়, আর্থিক এবং নিরাপত্তার ক্ষতি, অপ্রয়োজনীয় খরচ, ইন্টারনেট ডাটা, গেম, অ্যাপস এগুলো ব্যবহার করে প্রতারণার, স্ক্যামের শিকার হয়, ফেক লিঙ্কে ঢুকে আইডি হ্যাক হয়ে যায়, ভুয়া লটারিতে আইডি হ্যাক হয়, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়, ব্যক্তিগত তথ্যের ঝুঁকি, ছবি বা তথ্য অপহরণ করে, ব্ল্যাকমেইল করে, ধর্মীয় নৈতিক দিক থেকেও ক্ষতিগ্রস্ত হয়, ইবাদতে গাফিলতি হয়, নামাজে দেরি হয়, কোরআন তেলাওয়াত কমে যায়, গুনাহের কাজ সহজ হয়ে যায়, চোখের গুনাহ, জিহ্বার গুনাহ, কমেন্টের গালি, কাজ ছাড়া ফেসবুক ব্যবহার করার বিশেষ ক্ষতি, উদ্দেশ্যহীন ব্যবহার করলে জীবন অন্যদিকে হারিয়ে যায়, আত্মবিশ্বাস নষ্ট হয়ে যায়, সময়ের কোনো মূল্য থাকে না, ধীরে ধীরে মানসিক ভাবে অকর্ম হয়ে যায়। বিশেষ করে আমাদেরকে এই জিনিসগুলো থেকে খেয়াল রাখতে হবে। সময় কাটানোর জায়গা না ফেসবুক, এটা হচ্ছে শক্তিশালী মাধ্যম। ভুল ব্যবহার করলে ধ্বংস, সঠিক ব্যবহার করলে উন্নতি। এবং ফেসবুক ব্যবহারের কিছু সতর্কতা রয়েছে, সেই সতর্কতা বলেই শেষ করব। ফেসবুক ব্যবহারের কিছু সতর্কতা হচ্ছে, ফেসবুক ব্যবহার করলে ফেসবুক কি নিরাপদ নাকি? ফেসবুক নিজে নিরাপদ, কিন্তু অসচেতন ব্যবহার করলে আপনাকে ঝুঁকিতে ফেলবে। মনে রাখবেন, একটা ভুল পোস্ট বড় বিপদ আনবে। কখনো যে কথাগুলো বিশেষ করে ফেসবুকে বলা যাবে না, যে কথাগুলো ফেসবুকে যখন আপনি বলবেন তাহলে আপনার ক্ষতি হবে। তার এক নম্বর হচ্ছে, আপনি ফেসবুকে পোস্ট করলেন আজকে বাসায় একা আছি। যদি আপনি এই ধরনের ফেসবুকে পোস্ট করেন তাহলে এটাকে চোরকে সরাসরি, ডাকাত সরাসরি আমন্ত্রণ করা হয়। আপনার লোকেশন ট্যাগ করে আপনার বাড়িতে চলে আসবে। পোস্ট করা যাবে না, এই পোস্ট গুলো করা যাবে না। আজকে বাসার কেউ নাই, আমরা সবাই গ্রামে যাচ্ছি, এই ধরনের পোস্ট ফেসবুকে কখনো করা যাবে না। যদি এগুলো করেন তাহলে আপনার বাড়িতে ডাকাতি হতে পারে, চুরি হতে পারে। আমি এখন কোথায় যাচ্ছি, লাইভ লোকেশন শেয়ার না করা। ভ্রমণের রিয়েল টাইম পোস্ট করবেন না। আমি এখন কক্সবাজার যাচ্ছি, তো আপনার ডাকাত, আপনার শত্রু হতে পারে কক্সবাজার ওই লোকেশনে অবস্থিত আছে। সেজন্য আপনি কখনো লাইভ লোকেশন সরাসরি পোস্ট করবেন না ফেসবুকে। আপনি আসার পরে পোস্ট করেন, যাওয়ার পরে পোস্ট করেন, কিন্তু লাইভ লোকেশন সরাসরি কখনোই পোস্ট করবেন না। ভ্রমণের ছবি ফেরার পরে পোস্ট করবেন। ব্যক্তিগত তথ্য কখনোই শেয়ার করবেন না, যেমন ডকুমেন্ট পোস্ট করা, এগুলো নিজের কিছু ব্যক্তিগত ডকুমেন্ট কখনোই পোস্ট করবেন না। কখনোই ফেসবুকে জন্ম নিবন্ধন, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ব্যাংক চেক, এইগুলো কখনোই ফেসবুকে পোস্ট করবেন না। এগুলো দিয়ে আপনি আপনার লোন নেওয়া হবে, প্রতারণা হতে পারেন, ব্ল্যাকমেইল হতে পারেন। মোবাইল নাম্বার এবং ঠিকানা প্রকাশ করা থেকে দূরে থাকবেন। আপনি বিভিন্ন সময় মোবাইল নাম্বার যদি প্রকাশ করেন তাহলে আপনি হুমকি, বিরক্তি, মেসেজ বিভিন্নভাবে আপনি সমস্যায় পড়তে পারেন। প্রোফাইলের নাম্বার না রাখাই ভালো, আপনার প্রোফাইলের নাম্বার না দেওয়াই ভালো। শিশু এবং পরিবারের নিরাপত্তার জন্য বাচ্চাদের ছবি, ভিডিও কখনো ফেসবুকে ছাড়বেন না। ছাড়লে প্রথম নাম্বার হচ্ছে, আপনার বাচ্চার মুখ দোষ লাগবে। এটা তো আপনি ছাড়তেই পারবেন না। যদি দেখেন, অনেক সময় আমরা দেখি বাচ্চারা অসুস্থ থাকে, সারা বছর বাচ্চা অসুস্থ থাকে, এর বছর প্রথম নাম্বার কারণ হচ্ছে বাবা মা দায়ী। আমরা অনেক সময় খুব খুব আবেগবশত বাচ্চাদের ছবি ফেসবুকে ছেড়ে দেই, বাচ্চাদের ভিডিও ছবি। ফেসবুকে যে কত মানুষের চোখ পড়ে, এই চোখ, সবার চোখ ভালো না, সবার মুখ ভালো না। এই কারণে বাচ্চা অসুস্থ হয়ে যায়, মুখ দোষ লেগে যায়, বদনজর লেগে যায়। এই কারণে এগুলো থেকে বাঁচানো, কোনো সময় বাচ্চাদের ছবি, ভিডিও ফেসবুকে ছাড়বো না।
এগুলো আবার অনেক সময় বাচ্চাদের এগুলো ছবি ডাউনলোড করে তারা ভুল জায়গায় ব্যবহার করতে পারে। বিশেষ করে স্কুল ড্রেস, নাম লেখা ব্যাগ, বাড়ির লোকেশন, ছবি, এগুলো কখনোই আমরা এড়িয়ে যাব। পরিবারের ব্যক্তিগত বিষয়, ঝগড়া, আর্থিক সমস্যা, পারিবারিক দুর্বলতা, এগুলো কখনো ফেসবুকে ছাড়বো না। আপনার ঝগড়া হয়েছে, এটা পারিবারিক ভাবে সমস্যার সমাধান করবেন। আর্থিক সমস্যা আছেন, এটা পারিবারিক ভাবে সমস্যার সমাধান করবেন। কখনো এগুলো ফেসবুকে ছাড়বেন। এগুলো শেয়ার করলে শত্রু বাড়ে। প্রতারণা এবং হ্যাকিং থেকে বাঁচার সতর্কতার জন্য অপরিচিত লোক ক্লিক করবেন না, অপরিচিত কোনো লিঙ্কে ক্লিক করবেন না। আপনি পুরস্কার জিতেছেন, আপনার আইডি বন্ধ হয়ে যাবে, সেজন্য আপনি এরকম কোনো লিঙ্কে ক্লিক করবেন না। এগুলো 90% হচ্ছে ভুয়া। পাসওয়ার্ড সংক্রান্ত সতর্কতা, বিশেষ করে সহজ পাসওয়ার্ড ব্যবহার করবেন না ফেসবুকে। কাউকে কখনো ফেসবুকের ওটিপি দিবেন না, ফেসবুকের ওটিপি কখনো দিবেন না। ওটিপি কখনো ফেসবুক কখনো ওটিপি চায় না, এটা মাথায় রাখবেন। কথাবার্তা এবং আচরণগত সতর্কতা, রাগের মাথায় পোস্ট করে, কমেন্ট করে মানহানির মামলা খেতে পারেন। রাগের মাথায় কারো নামে কোনো পোস্ট করে দিলেন, এটার কারণে মানহানির মামলা খাবেন। অথবা কোনো ব্যক্তি কোনো আইডির মধ্যে কোনো জায়গায় এমন খারাপ কমেন্ট করে আসলেন, তার ব্যাপারে কোনো রাগের মাথায় একটা কমেন্ট করে আসলেন, যার কারণে আপনি মানহানির মামলাও খেতে পারেন। সেজন্য এগুলো রাগের মাথায় কখনো করবেন না। পোস্ট যেকোনো ফেসবুকে যেকোনো একটা পোস্ট করার আগে 1 মিনিট ভাববেন। 1 মিনিট ভাবার পরে ভালোভাবে বলতেন যে এই পোস্টটা আমার কতটুকু লাভ হবে, কতটুকু কাজে আসবে, এইটা ভেবে তারপরে ফেসবুকে পোস্ট করবেন। গালি, অপমান, উস্কানিমূলক পোস্ট কখনোই ফেসবুকে ছাড়বেন না। এগুলো আইনি ঝামেলা এবং আইনি রিপোর্ট হয়ে বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ছবি, ভিডিও, কন্টেন্ট শেয়ার করার ক্ষেত্রে সতর্ক থাকবেন। ব্যক্তিগত ছবি, ভিডিও, এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। এগুলো মানুষ অপব্যবহার করে। ইন্টারনেট দিলে আর সেটা ফিরে আসে না, সেজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। লাইভে অতিরিক্ত ব্যক্তিগত কথা, বাড়ির ভিতরের অবস্থা, নিরাপত্তা এবং দুর্বলতা কখনোই প্রকাশ করবেন না। অনেক সময় আমরা লাইভে এসে বাড়ির অবস্থার কথা, বিতর্কত ব্যক্তিগত বিষয়, এগুলো প্রকাশ করে দিই। ব্যবসায়িক ব্যবহারকারীদের জন্য বিশেষ করে কাস্টমারের ডাটা কখনোই প্রকাশ করবেন না। আপনার কাছে 100 জন কাস্টমারের ডাটা আছে, তার নাম, ঠিকানা আছে, মোবাইল নাম্বার আছে, এটা আপনি কখনোই ফেসবুকে পোস্ট করবেন না। ব্যক্তিগত ডাটা কখনোই এটা পাবলিকলি কখনোই ব্যবহার করা যাবে না। কাস্টমারের ডাটা প্রকাশ করা যাবে না। এটা আপনার বিশ্বাস তো নষ্ট হয়ে যাবে। মিথ্যা বিজ্ঞাপন, অতিরিক্ত আইনগত সমস্যা আপনার জন্য ক্ষতি, ব্র্যান্ড ক্ষতি। মিথ্যা কোনো বিজ্ঞাপন, কোনো পোস্ট শেয়ার করার আগে খুব ভেবে চিন্তে করবেন। ধর্মীয় এবং সামাজিক সতর্কতা, যাচাই বাছাই ছাড়া ধর্মীয় পোস্ট, ভুল হাদিস, ভুল আয়াত, ভুল কথা, ভুল জিনিস শেয়ার করবেন না। শেয়ারের আগে যাচাই বাছাই করবেন। গুজব এবং ভুয়া খবর কখনোই দিবেন না। সামাজিক অশান্তি হবে, আইনি ঝুঁকি বাড়বে। বিশেষ করে আমাদের ফেসবুক ব্যবহারের 5টি, যা বললে ক্ষতি হতে পারে সেটা বলবেন না, যা দেখলে নিরাপত্তা নষ্ট হবে সেটা দেখবেন না, অপরিচিত কাউকে বিশ্বাস করবেন না, রাগের সময় পোস্ট করবেন না। আল্লাহ দেখছেন, এই চিন্তা রাখবেন, ইনশাআল্লাহ আপনি ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে যাবেন। এইগুলো হচ্ছিল ফেসবুকের নিরাপত্তা এবং ঝুঁকির সতর্কতামূলক কিছু কথা। এটা হচ্ছে আমাদের ফেসবুকের মূল কথা বলছিলাম। তো যাই হোক, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করলাম। ফেসবুক ব্যবহার করার ক্ষেত্রে এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমরা এখান থেকে এই ফেসবুক যেহেতু আমাদের ইনকাম করার বড় একটা মাধ্যম হবে, এই জন্য ফেসবুকের বিষয়গুলো একটু আলোচনা করলাম। তো যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। একটু সময় বেশি নিয়ে ফেলেছি আজকে। আজকে 10 মিনিট সময় একটু বেশি নিয়ে ফেলেছি। আগামীকাল থেকে 10 মিনিট সময় বেশি নেওয়া হবে না, 10টা 20-এর মধ্যে শেষ হয়ে যাবে। তো যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আমি প্রশ্নের সুযোগ করে দিয়েছি। জি, মোটামুটি আমাদের এই বিষয়গুলো জাস্ট শুনলাম। আমি বললাম যে আমাদের কিছু বিষয় শুনতে হবে, এরপর কিছু বিষয় হচ্ছে দেখতে হবে, তারপর কিছু বিষয় হচ্ছে শিখতে হবে। 3টা বিষয় আমরা এই কথাগুলো আলোচনা হবে ইনশাআল্লাহ। যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা এই বিষয়গুলো প্রশ্ন থাকলে বলতে পারেন। জি, মেসেজ অপশন চালু করে দিয়েছি, যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। জি, জিন জাদুর সমস্যার সমাধান শেখানো হবে ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ। জি।
জি, আমরা কথাগুলো আগে কিছুদিন শুনতে হবে, দেখতে হবে, তারপরে ইনশাল্লাহ একটু ধৈর্য ধরতে হবে। মাত্র ক্লাস শুরু হইলো 1 দিন 2 দিন, ফেসবুক পেজ খোলার বিষয়গুলো দেখানো হবে, ফেসবুক পেজ কিভাবে সেট আপ করতে হয় এগুলো শেখানো হবে, সবই শেখানো হবে। জাস্ট আমরা একটু ধারণা দিলাম, ফেসবুক সম্পর্কে একটু ধারণা দিলাম এবং ফেসবুক সম্পর্কে বোঝানোর চেষ্টা করলাম যে ফেসবুক লাভ আছে, ক্ষতি আছে এবং ফেসবুকের উপকারিতা আছে, সবকিছুই আছে। এই বিষয়গুলো একটু ধারণা নিলাম। এখন এরপর থেকে আমরা ইনশাল্লাহ শেখানো শুরু করবো। একটু ধৈর্য ধরে থাকতে হবে ইনশাল্লাহ। মনিটাইজেশন পেয়েছেন কিন্তু ইনকাম হয় না কেন? হ্যাঁ, এটার পিছনে আপনার হচ্ছে আপনি সঠিকভাবে ফেসবুকের অ্যালগরিদম গুলো হয়তোবা ঠিক মতন পরিপূর্ণভাবে আদায় করতে পারছেন না, যার কারণে হচ্ছে না। যে আমাদের মূল ক্লাস শুরু হয়েছে, আশা করি এগুলো থেকে আমরা সবই শিখতে পারবো আস্তে আস্তে। স্যানাপটিউব নামে একটা কি আছে, এই অ্যাপস আছে। ওই অ্যাপস থেকে আপনি যে কোনো ধরনের ভিডিও যদি ডাউনলোড করতে চান, তখন ওখানে শুধু লিঙ্ক দিয়ে দিলে ওখান থেকে ডাউনলোড করা যায়। যে আজকের মতন ক্লাস শেষ হয়ে গেছে। যদি কারো ব্যস্ত থাকে, যদি ব্যস্ত থাকেন, যদি সবাই ব্যস্ত থাকেন, বা আজকের মতন ক্লাস শেষ হয়ে গেছে, আমরা সংক্ষিপ্ত লেখা দিয়ে দিব ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত লেখা আপনাদেরকে দিয়ে দিব। দিনে হচ্ছে সকাল 8টা থেকে 9টা, সকাল 8টা থেকে 9টা, আর রাতে হচ্ছে রাত 8টা থেকে 11টা। এই সময় ফেসবুকে পোস্ট করলে ফেসবুকের রিচ ভালো পাওয়া যায়। জি, পলিবাস, হিজামা পলিবাসের আমাদের ট্রেনিং আছে, ওটা হচ্ছে আরেকটা ট্রেনিং, এটা প্র্যাকটিক্যাল ট্রেনিং, ওটা আলাদা ট্রেনিং। যে রুকিয়া শরীরা সম্পর্কে আপনাদেরকে নিজেদের চলার জন্য যেই জিনিসগুলো প্রয়োজন সেগুলো শেখানো হবে ইনশাআল্লাহ। জি, নতুনরা আপনারা যারা, যাদের কাজ আছে চলে যেতে পারে, আমি জাস্ট এখানে প্রশ্ন নিয়ে চলে যাব। এখানে কেউ কোনোভাবে কোনো সময় মোবাইল নাম্বার শেয়ার করবেন না। এখানে মোবাইল নাম্বার শেয়ার করা নিষেধ। সামনের দিকে কেউ এখানে কেউ কোনো ধরনের মোবাইল নাম্বার কারোর সাথে কেউ শেয়ার করবেন না। ধন্যবাদ। যার যার কোনো প্রয়োজন থাকলে আপনারা অ্যাডমিনদের সাথে, যে যে গ্রুপে আছেন ওই গ্রুপের অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন। জি, ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতন বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে আগামীকালকে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।